প্রায় 8.2 বিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য পপুলেশন আমাদের পৃথিবীতে তারা আসলে এখন ইন্টারনেটের সাথে যুক্ত আছে। যারা মোবাইল ফোনে যুক্ত আছে সেটা হচ্ছে 5.78 বিলিয়ন। আমাদের পৃথিবীটা যেরকম ভালো খারাপ মিলায় ঠিক সেরকম ইন্টারনেটের দুনিয়াটাও ভালো খারাপ মিলায়। যে আমরা একটা যে টেকনোলজিটা এখন আমাদের জীবনে ইনভাইটেবল হয়ে গেছে, সেই টেকনোলজিটাকে আমরা সেই টেকনোলজির হার্মগুলোকে আমরা কিভাবে নালিফাই করতে পারি, এবং কিভাবে আমরা সেটাকে ঠেকাইতে পারি, এইটাই হচ্ছে মূলত আমাদের কাহাফের জার্নি এবং কাহাফের প্ল্যান। হ্যাঁ, কাহাফ নামটাও আসলে ওই কারণে নেওয়া যে আপনি যদি সূরা কাহাফের মূল ঘটনাটা মনে করতে পারেন যে কিছু তরুণ ছেলে যারা তাওহীদের উপরে ছিল, তারা টিকতে পারতেছিল না। তখন তারা কোথায় গেল? তাদের ইয়ের জন্য, ঈমান বাঁচানোর জন্য কোথায় গেল? তারা একটা গুহায় গিয়ে আশ্রয় নিচ্ছিল। তো আমাদের কাহাফের আইডিওলজিটা সেরকম যে হচ্ছে যে আমাদেরকে আমাদের ঈমান বাঁচানোর জন্য এমন একটা গুহা, যেটা হচ্ছে যে যেখানে আমাদেরকে আসলে এই সেফটিটুকু দিবে আমাদের ইন্টারনেট হার্মের থেকে বাঁচানোর জন্য। ইন্টারনেট ইকোসিস্টেমের মধ্যে থাকবে কিন্তু ইন্টারনেটের হার্ম থেকে বাঁচাবে, এরকম একটা গুহা। সেখান থেকে কাহাফ নামটা আসলে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আবারও স্বাগত আমাদের আলাপ সালাপ স্টুডিওতে। আজকের এপিসোডে আছেন শরীফ আবু হায়াত অপু ভাই। আমরা ওনাকে অনেকেই চিনি ফেসবুকের মাধ্যমে, এবং মাশাআল্লাহ উনি খুব তরুণ উদ্যোক্তাদের জন্য একজন অনুপ্রেরণা। সরোবরের পরিচালক, একটা সোশ্যাল বিজনেস, এবং ইদানিং ওনারা একটা হালাল ইন্টারনেট ইকোসিস্টেম নিয়ে কাজ করছেন, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ প্রজেক্ট। এবং আসলে মূলত আজকের আয়োজনটা ওনার থেকে আমরা এই ইন্টারনেট ইকোসিস্টেম, হালাল ইন্টারনেট ইকোসিস্টেম সাউন্ডস ভেরি নাইস, এবং আমাদের জানা দরকার মুসলিম হিসেবে। তো আজকে মূলত আমরা এটা নিয়ে কথা বলবো। তো ওয়েলকাম এবং থ্যাঙ্কস অপু ভাই আমাদের স্টুডিওতে আসার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে একটা সুযোগ দিচ্ছেন। জাযাকাল্লাহ খাইর। জি জি জি, তো আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই ভাই, এই হালাল ইন্টারনেট ইকোসিস্টেম জিনিসটা কি, আপনি একটু বলেন তো ভাই, সাধারণ মানুষের উপযোগী করে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের এখনকার যে সময়টা, আমি একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করলে আমার মনে হয় এটা দেখাইতে এবং বলতে সুবিধা হবে। আহ, তো প্রথমত হচ্ছে যে আমাদের বর্তমান দুনিয়াটার অবস্থা একটু আপনারা দেখেন। যে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 8.2 বিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য পপুলেশন আমাদের পৃথিবীতে তারা আসলে এখন ইন্টারনেটের সাথে যুক্ত আছে। এবং এর মধ্যে যারা মোবাইল ফোনে যুক্ত আছে সেটা হচ্ছে 5.78 বিলিয়ন। এবং হচ্ছে যে সোশ্যাল মিডিয়া হচ্ছে 5.24 বিলিয়ন পিপল। এই হচ্ছে দুনিয়ার অবস্থা। তো এখন এই যে যেই পরিমাণ মানুষ, 8.2 বিলিয়নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় অ্যারাউন্ড 68% মানুষ ইন্টারনেটের সাথে কানেক্টেড, অ্যারাউন্ড 64% মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড। এইখানে কি আসলে সবই ভালো ভালো? আসলে কি খারাপ কোনো জিনিস নেই? আমাদের পৃথিবীটা যেরকম ভালো খারাপ মিলায় ঠিক সেরকম ইন্টারনেটের দুনিয়াটাও ভালো খারাপ মিলায়। তো আমরা, খারাপই তো বেশি ভাই, খারাপই তো বেশি, মানে হ্যাঁ, মুসলিম পার্সপেক্টিভ থেকে দেখলে। মুসলিম পার্সপেক্টিভ থেকে তো খারাপ বেশি, এক্স্যাক্টলি। তো এই ব্যাপারটাই আসলে আমরা অ্যাড্রেস করতে যাচ্ছি যে আমরা একটা যে টেকনোলজিটা এখন আমাদের জীবনে ইনভাইটেবল হয়ে গেছে, সেই টেকনোলজিটাকে আমরা সেই টেকনোলজির হার্মগুলোকে আমরা কিভাবে নালিফাই করতে পারি, এবং কিভাবে আমরা সেটাকে ঠেকাইতে পারি, এইটাই হচ্ছে মূলত আমাদের কাহাফের জার্নি এবং কাহাফের প্ল্যান। সবকিছু আপনি এটা নিয়ে বলতে পারেন। তো আমি আপনাদেরকে কিছু আরেকটা জিনিস কিছু দিই যে ভাই আমি একটা প্রশ্ন করতে চাই অপু ভাই, এই কাহাফ নামটা আপনারা কেন দিলেন? খুব ইন্টারেস্টিং। সূরা আচ্ছা, কাহাফ থেকে নিছেন। আমরা জানি যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা প্রতি শুক্রবারে সূরা কাহাফ পড়ো। তো এবং শেষ জমানার ফিতনা নিয়ে সূরা কাহাফের মধ্যে অনেক শিক্ষা আছে। আপনারা কাহাফ নামটা নিলেন কেন ভাই? হ্যাঁ, কাহাফ নামটাও আসলে ওই কারণে নেওয়া যে আপনি যদি সূরা কাহাফের মূল ঘটনাটা মনে করতে পারেন যে কিছু তরুণ ছেলে যারা তাওহীদের উপরে ছিল, তারা টিকতে পারতেছিল না। তখন তারা কোথায় গেল? তাদের ইয়ের জন্য, ঈমান বাঁচানোর জন্য কোথায় গেল? তারা একটা গুহায় গিয়ে আশ্রয় নিচ্ছিল। তো আমাদের কাহাফের আইডিওলজিটা সেরকম যে হচ্ছে যে আমাদেরকে আমাদের ঈমান বাঁচানোর জন্য এমন একটা গুহা, যেটা হচ্ছে যে যেখানে আমাদেরকে আসলে এই সেফটিটুকু দিবে আমাদের ইন্টারনেট হার্মের থেকে বাঁচানোর জন্য। ইন্টারনেট ইকোসিস্টেমের মধ্যে থাকবে কিন্তু ইন্টারনেটের হার্ম থেকে বাঁচাবে,
এরকম একটা গুহা, সেখান থেকে কাহাফ নামটা আসলে আসছে। ওকে ভাই, কন্টিনিউ করেন আপনি। তা আপনাদের কি কি প্রজেক্ট আপনাদের? আমরা যেরকম মাঝে মধ্যে দেখছি আপনাদের কয়েকটা অ্যাপ আপনারা বলছেন যে মাহফিল, কাহাফ গার্ড, কাহাফ কিডস, আপনাদের আসলে কয়টা টোটাল প্রজেক্ট? হ্যাঁ, এটা আমি একটু শেয়ার করতেছি। শেয়ার করার আগে আমি জাস্ট এক নজর যদি চোখ বুলায় যাই যে, জি। আমরা ইন্টারনেটে এখন বর্তমানে কি, কি হারামের সম্মুখীন হচ্ছি, যেটার হুম। হারামগুলো আমি একটু সামনে আলাপ করতেছি। তো হারামগুলা যেরকম আমরা দেখতেছি এখানে প্রচুর পর্ন সাইট এবং ডেটিং সাইট আছে ইন্টারনেটে। ইনফ্যাক্ট আমার একটা ডেটা দেখছি, সেটা হচ্ছে যে 4.2% আসলে এই পর্ন বা সেক্সুয়াল রিলেটেড সাইট টোটাল ইন্টারনেটের। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন গ্যাম্বলিং এবং ড্রাগ সেলস, এই জিনিসটা অ্যাভেলেবল। আমরা যেগুলা, এবং আমি এখানে যেখানে পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সূরা এবং তার আয়াত নাম্বার, যেখানে যেমন সূরা মাইদার ৯০ নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মদ এবং জুয়া, লটারি এগুলো অপবিত্র শয়তানের কাজ বলছেন। তো এই জিনিসটা কিন্তু আগে এত অ্যাভেলেবল ছিল না। আগে মানুষজন জুয়া খেলতো একটা সিস্টেমে, অনেক কষ্ট করে ৪ জন ৫ জন একসাথে হয়ে তারপর জুয়া খেলা লাগতো। এখন সে একা, একা একটা মোবাইলে জুয়া খেলতে পারতেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সূরা আ হুজুরাতে যে অনেকগুলা শিক্ষা আমাদেরকে দেওয়া আছে, যে শিক্ষাগুলার বিপরীত জিনিসগুলো আমরা ইন্টারনেটে দেখতে পাই। যেমন আপনার ফলস বা মিথ্যা প্রোপাগান্ডা। কি পরিমাণ মিথ্যা প্রোপাগান্ডা, দিনকে রাত বানায় দেওয়া হয়, রাতকে দিন বানায় দেওয়া হয়। ফিলিস্তিনের এই যুদ্ধ থেকে, ইসরায়েলিদের যুদ্ধ থেকে আমরা দেখতে পাই। তারপর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু এবং ওয়া ভাই তাআলা। এখানে আমি একটু এড করি যে প্র্যাকটিসিং মুসলিমরাও কিন্তু আমরা এটার মধ্যে পড়ে যাই। দেখেন, রাসূলুল্লাহ বলছেন তোমাদের কাছে কোনো খবর আসলে যাচাই না করে তোমরা প্রপাগেট কইরো না। আমরা দেখা যায় শেয়ার দিয়ে দিতেছি ক্লিক করেই। কিন্তু এটা যে একটা হারাম হয়ে যাইতে পারে। ভাই আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। এখন তারপর হচ্ছে যে এরপরে যে সাইবার বুলিং, যেটা সূরা হুজুরাতে নিষেধ করা হয়েছে যে কাউকে খারাপ নামে ডাকিও না বা কাউকে অ্যাটাক করো না। এই যে জিনিসগুলা, সেটা কিন্তু আমরা মানে ইন্টারনেটে দেখতে পাই যে একটা সামনাসামনি আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি। আমরা সামনাসামনি দেখা হইলে কিন্তু ততটা খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বলবো না, যেটাতে অহরহভাবে ইন্টারনেটে একটা পরিচিত বা অপরিচিত মানুষ তারা তাদের একে অপরকে যেভাবে অ্যাটাক করে এবং যেভাবে বুলিং করে কথাবার্তা বলে, যে নোংরামিটা করে, এটা অকল্পনীয় একটা ব্যাপার। বিশেষ করে মানে মেয়েদের ব্যাপারে এটা আরো অকল্পনীয়, যে মানে কোনো কথার কোনো আ আমরা যেটা বলি যে মা-বাপ নাই, এভাবে মানুষজন কথা বলে। তারপর হচ্ছে আমরা যেটা খুব কমন জিনিস দেখি যে আ গীবত ছিল, ব্যাকবাইটিং। এটা এখন আসলে ডিজিটালাইজড ফর্ম হয়ে এটা অন্য ফর্মে চলে গেছে। এটা অকল্পনীয়, মানুষ কি পরিমাণ মানুষ মানুষের পিছনে কথা বলে। আমরা সূরা হুজুরাতে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন যে হেট স্পিচ, এই হেট স্পিচ আমরা আসলে প্রচুর দেখি ইন্টারনেটে। মানে এটা তো এটা নিয়ে ওয়েস্টার্নরাও কনসার্ন যে এত পরিমাণ হেট স্পিচ কেন আছে। আচ্ছা, এরপরে কিছু জিনিস আছে যেগুলো কথা বললাম, এগুলো নিয়ে আসলে মোটামুটি সবাই কনসার্ন। এরপরে যে জিনিসগুলো আমি বলব সেটা হচ্ছে যেটা আমাদের ইসলামে যে জিনিসগুলাকে স্পেসিফিক্যালি খুব নিচু বা খুব খারাপভাবে দেখা হইছে এবং যেটা থেকে নিষেধ করা হইছে। যেমন ঈমান, আপনারা সূরা মুমিনুনে দেখতে পাচ্ছেন, সূরা নূরে আছে যে আমরা আমাদের গুপ্তাঙ্গের হেফাজত করব বা আমরা আমাদের চোখের হেফাজত করব। তো যেমন কিন্তু এই যে মুমিনদেরকে যে দৃষ্টিশক্তি নত করা হইছে, এটা কিন্তু আপনি যখন ইন্টারনেট ইউজ করতেছেন, আপনি তো চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে আপনি চোখ নামাবেন কোথায়? আপনি তাকাই আছেন ওইদিকে। একজন হয়তো আপনার ছোটবেলার ফ্রেন্ড, সে তার ওয়াইফের একটা ছবি দিছে, সে কোনো একটা জায়গায় বেড়াইতে গেছে। এখন এমনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে যেটা বলছেন যে, এরকম যদি কোনো দৃশ্য আসে যে আমাদের মাহরাম না, এরকম কোনো নারী হলে আমাদেরকে চোখ নিচে নামায় কথা বলতে বলা হয়েছে। কিন্তু আমরা তো চোখটাই দিয়ে রাখছি ওখানে। আমরা চোখ নামাবো কোথায় বা কিভাবে নামাবো? এটা একটা বড় সমস্যা। টিভি এবং ইন্টারনেটের একটা বড় সমস্যা। এরপরে আমরা যেটা দেখতেছি যে মানে এন্টারটেইনমেন্ট, হেডোনিস্টিক এন্টারটেইনমেন্ট আমি বলছি আরকি, যে আপনার কোনো দিন নাই রাত নাই। এখন এভারেজে ৫ ঘন্টা হয়ে গেছে মানুষজন আপনার YouTube এ পড়ে থাকে। YouTube এবং TikTok, এই যেই চ্যানেলগুলা, এগুলা তারা কনজিউম করতে থাকে। কি পরিমাণ ভিডিও কনজাম্পশন হয় তাহলে আপনি চিন্তা করেন। এরপরেও আমাদের ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করছেন স্ক্যামিং না করতে বা ফ্রডগিরি না করতে, বাটপারি, জোচ্চুরি না করতে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখি যে ইন্টারনেটে প্রচুর কমন। আচ্ছা, তারপর হচ্ছে যে প্রাইভেসি। প্রাইভেসিটা কি ইসলামে এত গুরুত্ব দেওয়া হইছে, কিন্তু এখানে আমাদের অনলাইন প্রাইভেসি একটা বড় প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। বিশেষ করে যে আপনার বিগ টেক কোম্পানিগুলার যে ইনভেশন, সেই ইনভেশনের কারণে। আরেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করছেন অহংকার করা বা রিয়া বা শো অফ করা।
অ্যারোগেন্স দেখানো, এইটাও কিন্তু আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ার কারণে এটা একটা দেখানোর জিনিস হয়ে গেছে যে আপনি হয়তো প্লেনে আপনি যাচ্ছেন, কক্সবাজারে যাচ্ছেন, তো আপনি এটা কোনো কারণে যাচ্ছেন, সেই কারণে আপনি ছবি তুলে দিচ্ছেন। এখন আরেকজন মানুষের কাছে মনের মধ্যে এই যে দেখানোটা দেখে তার কাছে জ্বালা শুরু হয়েছে, তার কিন্তু সামর্থ্য নাই, কিন্তু তারপর তখন সে কি করলো, ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট ছাড়াও সে যদিও নেয়, তার এটা সামর্থ্য নাই, কিন্তু তারপরে সে তার ক্রেডিট কার্ড দিয়ে সে একটা কক্সবাজারের ট্যুর কিনলো। কক্সবাজার ট্যুর কিনলো, সেটা সে ছবি তুলে সবাইকে দেখাইলো যে এই যে আমি কক্সবাজার বেড়াতে যাচ্ছি। এখন দেখেন বেড়ানোটা দেখাচ্ছি যে দেখানোর জন্য সে কি করে, সে প্রতি মাসে তার জন্য তার উপর একটা টাকার বার্ডেন নিল, যেটা সে বহন করতে নর্মালি সক্ষম না। এরপরে আমরা সবচেয়ে বড় জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আসরে বলেছেন, এই সবকিছুই যেটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় সেটা হচ্ছে সময় নষ্ট সময়। করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ের কসম কেটে বলছেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। সেই ক্ষতিটা আসলে কোনটা? সেই ক্ষতিটা তো আসলে এই ক্ষতিটা যে আমরা সময় নষ্ট করতেছি। এবার কিছু ডেটা ভাই আমি আপনার সাথে শেয়ার করি। যেমন ধরেন অ্যা ব্যাপারটা কি এরকম, আমি আমি আমাদের চারপাশের ভাইদের সাথে দেখেছি, কথা বলে দেখছি যে ওনারা অনেকেই অ্যাওয়্যার না যে ইন্টারনেটে তাদের বাচ্চাদেরকে যে উনি মোবাইল দিচ্ছেন, সেই মোবাইলে যে ইন্টারনেট কানেকশন আছে, ডেটা অন করা আছে, বা তাদের বাসায় যে ওয়াইফাই আছে সেটাতে কত সহজেই তারা ইন্টারনেট কানেক্ট হয়ে যাচ্ছে। ভাই আপনি আপনি একটু ফুল স্ক্রিন মোডে চলে যান, প্রেজেন্টেশন মোড। তাহলে বোধহয় একটু বেটার ভিউ হবে, আচ্ছা, জি, জি, ভিজিবিলিটি। হুম, ঠিক আছে। জি। এখন হ্যাঁ। তো যেটা বলতেছিলাম যে আপনি দেখেন, আমরা এটা কিন্তু এগুলো সবই ডেটাগুলোর রেফারেন্স আমি এই পাশে দিয়ে রাখছি। এখানে হচ্ছে যে commonsense.org নামে একটা ওয়েবসাইট আছে। ওদের কাছ থেকেই ইনফোগ্রাফিকগুলো নেওয়া। যে ওরা যখন দেখছে যে এভারেজ এইজ হচ্ছে এখন 12, এটা ২০২৩ সালের ডেটা, যেখানে বাচ্চাদের এভারেজ এজ হচ্ছে যে তারা ফার্স্ট পর্নোগ্রাফি কনজিউম করছে অ্যাট দ্য এভারেজ অফ এইজ অফ 12। অর্থাৎ আমাদের বাংলাদেশে হিসাব করলে একটা ছেলে যখন 7-8-এ পড়ে তখন সে প্রথম দেখতে পাচ্ছে। কিন্তু আমরা দেখতেছি এর আরো আগে, মানে 10 বছর বয়সেও দেখছেন এরকম, দেখছে পর্ন দেখছে এরকম বাচ্চাদের সংখ্যা 15%। 15%। মানে এটা কিন্তু এরকম না, মানে যখন টিনেজারদেরকে এসে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কখন প্রথম দেখলা, তখন সে বলতেছে যে 10। 10 এ তো সে 3 না, 11-12, 10-11-12, কিন্তু তখন সে বলতেছে যে আমি তো প্রথম দেখছিলাম 10 বছর বয়সে, অথবা আরো ছোট অর ইয়াঙ্গার, শুধু যে 10 বছর বয়সটা না, আরো ইয়াঙ্গারও আছে। তারপর হচ্ছে যে 13 বছর বয়সে, মানে 50% এর বেশি বাচ্চাদের আসলে পর্ন দেখা হয়ে যাচ্ছে 13 বছর বয়সের আগেই। আর 73%, মানে আপনি ওভারওয়েলমিং দেখেন যে কি পরিমাণ পপুলেশন, বাচ্চাদের পপুলেশন, যে তারা পর্ন দেখে ফেলছে 73%, হুম, 70 বছর বয়সের আগেই। এবং এই জিনিসটা আপনি জানেন, মানে আমি বায়োলজিক্যাল সায়েন্সের মানুষ হিসেবে আমি বলতেছি আপনাকে যে এরকম রিসার্চ আপনারা অনেক খুঁজে পাবেন। সেটা হচ্ছে এই যে এই বয়সের বাচ্চাদের ব্রেইন, এরা কিন্তু পার্থক্য করতে পারে না যে সে স্ক্রিনে যেটা দেখতেছে আর রিয়েল লাইফ, এই দুটা যে এক না, এই জিনিসটা কিন্তু তারা পার্থক্য করতে পারে না। ফলে তারা একটা ভুল জিনিস নিয়ে বড় হয়, যদিও তাদের কাছে মনে হয় যে আমি তো আসলে যেটা দেখতেছি এটা তো হয় রিয়েলিটি তো। কিন্তু পর্ন যে রিয়েলিটি না, এটা সবাই জানে, এটা তো সবাই জানে যে এটা একটা অ্যাক্ট, নাটক করা হয় এক ধরনের। কিন্তু সে কি মনে করছে, সে মনে করছে এটা রিয়েলিটি। এখন আরেকটা জিনিস আপনি খেয়াল করেন ভাই, সেটা হচ্ছে যে সব বাচ্চারাই যে যে আমরা দেখাচ্ছি যে এত আর্লি এজে দেখে ফেলছে, এরা যে সবাই অন পারপাস দেখে শুনে বুঝে আসছে এরকম কিন্তু না। সে কোন একটা জিনিস ব্রাউজ করতেছিল, 29% বাচ্চা দেখা গেছে যে একেবারে টোটালি অ্যাক্সিডেন্টালি সে কোন একটা জিনিসে ক্লিক করছে, সেখান থেকে অন্য একটা জিনিসে ক্লিক করছে, এরকম করে হঠাৎ করে তার সামনে চলে আসছে। অথবা কোনো পপ আপ একটা অ্যাড আসছে, সেটা সে ক্লিক করতে চলে আসছে। এরকম অ্যাক্সিডেন্টালি হইছে এরকম 29%। আর বাকি হচ্ছে যে ঠিক আছে, হয়তো একবার সে অ্যাক্সিডেন্টালি দেখছে, এরপরে আবার অন পারপাস দেখছে, অথবা বন্ধুদের কাছ থেকে শুনে সে দেখছে, এরকম আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা পার্সেন্টেজ আছে। কিন্তু সবচেয়ে বড় পার্সেন্টেজ আমরা দেখতেছিলাম যে যারা আসলে অ্যাক্সিডেন্টালি দেখে ফেলছে। হুম, তো তার মানে আমার আসলে ওই প্রোটেকশনটা নাই, আমার সিস্টেম, আমাদের যাদের ইন্টারনেট ডিভাইস আমরা ইউজ করতেছি, আমাদের এই প্রোটেকশনটাই নাই, যে আমরা বুঝতেছি না যে এটা থেকে এটা প্রোটেকশন নেওয়া দরকার। আর আমরা ধরেন আমরা বড়রা কি করতেছি, আমরা বড়রা হলে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে আমি মুসলিম, আমি তো এই খারাপ জিনিস দেখবো না, আর চলে আসতেছে ক্লোজ করে দিচ্ছি। মানে আমি আমার আরবি ক্লাসে উস্তাদ একটা জিনিস করাচ্ছে, সেখানে আমি দেখছি যে এরকম একটা পপ আপ অ্যাড ভিতর দিকে চলে আসছে হঠাৎ করে। আপনি এম্বারাসমেন্টটা চিন্তা করেন সব মানুষের যারা ক্লাস করতেছিল। আচ্ছা, এরপরে
এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটতেছে এটা তো কিন্তু আপনি বলবেন যে ঠিক আছে ভাই এটা তো ঘটতেছে এখন আমাদের বা কি করার আছে, বা এটা কিন্তু এরকম না যেটা অটোমেটিক্যালি ঘটে যাচ্ছে। একটা বাচ্চা অ্যাক্সিডেন্টালি দেখতেছে কিন্তু তার বাচ্চার পার্সপেক্টিভ থেকে সে অ্যাক্সিডেন্টালি দেখতেছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট না, এটা তো আসলে অন পারপাস হচ্ছে। এবং আপনি দেখেন আমি যেই ডেটাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে দ্য বিজনেস ইয়ের একটা একটা ডেটা। তো ওরা দেখাচ্ছে যে যে অ্যাডাল্ট বিজনেসটার আপনার 2024 সালে যেখানে 65.95 বিলিয়ন ডলারের মার্কেট ছিল, 2005 সালে 2025 সালে বর্তমানে এটা 72 বিলিয়ন ডলার হয়ে যাচ্ছে। এটার গ্রোথ সিএজিআর দেখেন 9%, এবং এটা 2029 নাগাদ এটা আসলে 100 101 বিলিয়ন ক্রস করবে। ক্রস করবে। তার মানে ওরা তো আসলে নতুন মার্কেট অ্যাক্সেস করতেছে। ও তো আপনার বাচ্চাটা যে অ্যাক্সিডেন্টালি দেখছে এটা সে আপনার বাচ্চাকে অ্যাকচুয়ালি দেখাইছে। কোন একটা রাস্তা খুঁজে বের করছে যেন আপনার বাচ্চাটার সামনে যেটা আসে। আপনার বাচ্চাটা তো আসলে অ্যাক্সিডেন্টালি দেখে নাই। তো এই যে ব্যাপারটা হচ্ছে যে এখন এত ভয়ঙ্কর একটা মানে কি বলবো এটাকে, মানে অ্যাভালাশ যদি আমরা বলি যে পাহাড়ের উপর থেকে একটা বিশাল ভয়ঙ্কর একটা জিনিস নামতেছে যেটা আমাদের উপরে এসে পড়বে, আমাদের ফ্যামিলিদের উপরে এসে পড়বে, আমরা ঠেকাবো কিভাবে। এবং এইটা অলরেডি আমি আপনাকে বলছিলাম, তারপর আমি এবার ডেটাটা দিয়ে দেখাচ্ছি যে 4% হচ্ছে যে টোটাল ইন্টারনেটের মানে পর্ন হচ্ছে 4%, এবং এর মধ্যে ওয়েব সার্চের পরিমাণ হচ্ছে 13%, যে মানুষজন পর্নের ব্যাপারে সার্চ দেয়। আর 20% হচ্ছে মোবাইল সার্চ। তাহলে কি পরিমাণ মানুষ আসলে পর্ন খুঁজতেছে। এবং এই জিনিসটা দেখেন যে এই পার্সেন্টেজটা যে 18 থেকে 35 এর মধ্যে উইকলি একবার পর্ন দেখে এরকম মানুষের সংখ্যা মেনদের মধ্যে 87%, আর ওমেনদের মধ্যে 28.5%। এটা হচ্ছে ইউএস এর কথা বললাম, ইউএস এর বাইরেও ডেটা হয়তো একটু এদিক সেদিক হবে, কিন্তু আপনার মানে কত বড় একটা অ্যালার্মিং ডেটা। এখন আমাদের পয়েন্ট হচ্ছে যে আমরা তো বলবো যে রাস্তায় অন্ধকার, রাস্তায় অন্ধকার এইটা বললে তো আমরা অনেকদিন ধরে বলতেছি। তো রাস্তা অন্ধকার বলার পরে লাইট আসলে জ্বালাবে কে? তো আমাদের কাহাফটা হচ্ছে আসলে সেই লাইটটা, যে রাস্তা অন্ধকারকে গালি না দিয়ে আমরা একটু লাইট জ্বালানোর চেষ্টা করলাম ভাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি মোটামুটি এক দাগে প্রবলেমগুলোকে সামারি করি, যে আর্লি এজ পর্ন দেখতেছে মানুষ, অ্যাক্সিডেন্টাল পর্ন ভিজিট হচ্ছে, পর্ন অ্যাডিকশন হয়ে যাচ্ছে। এই দুইভাবে যখন পর্নের কাছে তার এক্সপোজার হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে অ্যাডিকশন হয়ে যাচ্ছে। তো রাইট। এটার জন্য আমাদের কি কি সলিউশন আছে, সেই সলিউশনগুলোর মধ্যে একটা হচ্ছে কাহাফ গার্ড। এই কাহাফ গার্ড হচ্ছে আমরা 6 মিলিয়ন হার্মফুল ডোমেইন, আমরা একেবারে ডোমেইনের আপনারা ডিএনএস এর, আপনি তো ব্যাপারে নাম জানেন, ডোমেইন নেম সার্ভার। তো ডিএনএস এ আমরা যেটা করি, আমরা একটা ব্ল্যাক লিস্ট তৈরি করছি, যে ব্ল্যাক লিস্টের মধ্যে আমাদের পর্ন, গ্যাম্বলিং, খুবই অ্যান্টি ইসলামিক যেই সাইটগুলো আছে, যারা হেট স্পিচ প্রপাগেট করে, তারপর হচ্ছে এলজিবিটি যেই সাইটগুলো আছে, এই সাইটগুলোর এরকম একটা লিস্ট আমরা করছি। না কিন্তু ক্যাটাগরি। আপনারা কি এখানে অপু ভাই আপনাদের এই কাহাফ গার্ডে আপনারা তো জি, এগুলা ব্ল্যাক লিস্ট করছেন। আপনারা কি পপ আপ যেগুলা হয় মানে আপনারা রিডিরেক্ট করবে অন্যান্য জায়গা পপ আপ গুলাকেও ব্লক করা হয়েছে? পপআপ নি- গুলোকে ব্লক করা হয়েছে ভাই। পুরো সবগুলো ওকে। পপআপ ব্লক করা হয়েছে। তো এই কাফ গার্ড যেটা করতেছে, সেই কাফ গার্ড হচ্ছে মানে বিভিন্ন ডিভাইসে এটা কাজ করে। আপনি আপনার মোবাইলে, অ্যান্ড্রয়েড ফোনে আপনি যদি ইনস্টল করেন, iOS এরও একটা বেসিক ভার্সন আছে। আমরা iOS ইঞ্জিনিয়ার ভালো পাচ্ছি না। iOS ইঞ্জিনিয়ার ভালো পাইলে আমরা তার iOS মানে টা, আইফোনের জন্য এখনো কম্প্যাটিবল না আপনাদেরটা ফুললি? iOS টা কম্প্যাটিবল ভাই, কম্প্যাটিবল, কিন্তু হচ্ছে যে অ্যান্ড্রয়েডটা যেরকম অ্যাডভান্স করে ফেলছি আমরা, আমাদের যেমন কাফ গার্ড প্রিমিয়াম আসছে, আমরা ইয়ের ক্ষেত্রে iOS এর ক্ষেত্রে এটাতে একটু পিছিয়ে আছি। তো এটা আমি যা বুঝলাম সেটা হচ্ছে যে আমি তো নিজে ম্যাক ব্যবহার করি, আমি দেখছি যে ম্যাকের মেসেঞ্জার আর আপনার ইয়ের মেসেঞ্জার, অ্যান্ড্রয়েডের মেসেঞ্জারের মধ্যে পার্থক্য আছে। ম্যাকের মেসেঞ্জার যখন আপনি পিসিতে ব্যবহার করবেন দেখবেন যেটার এজিলিটি একটু বা ইউজার এক্সপিরিয়েন্স অত ভালো না। তো মানে শুধু মানে আমরা যে উইক এরকম না, মানে মেটার মতো কোম্পানি এখানে উইকনেস আছে আরকি। আ ওকে। ম্যাকের ওদের সাথে যেহেতু তো একটু কোম্পানির, কাহাফ গার্ড মূলত ইকুইভ্যালেন্ট টু হুইচ সিস্টেম আমাদের বর্তমান ডোমেইনের সাথে তুলনা করলে? ভাই কাফ গার্ডের সাথে আসলে কাফ গার্ডের মানে ওরকম আপনি কোনো তুলনা পাবেন না। কারণ আমাদের জানা মতো এরকম আর কোনো প্রোডাক্ট আসলে মানে ব্লকার আছে। মানে জেনারেল যদি আপনি বলেন সেটা হচ্ছে ব্লকার। কিন্তু ব্লকার বলতে আমরা বুঝি না অ্যাড আমি ব্লক। ঠিক সেটা বুঝাই নাই। আমি বলতেছি কাহাফ গার্ড কি গুগল সার্চ ইঞ্জিনের সাথে তুলনীয়? যে আপনি মূলত হ্যাঁ, ওইটাই বলতেছি ভাই। না, এটা আপনি ওইভাবে তুলনা করতে পারবেন না যে Google সার্চ ইঞ্জিনের সাথে আপনি তুলনা করতে পারবেন না। আমাদের কাহাফ সার্চ একটা জিনিস আমরা ডেভেলপ করতেছি। এটাকে আপনি Google সার্চ ইঞ্জিনের সাথে করতে পারেন।
আপনি যদি কাহাফ ব্রাউজার আমাদের যেটা আছে সেটাকে আপনি ক্রোম ব্রাউজারের সাথে তুলনা করতে পারেন, বা ফায়ারফক্স বা সাফারি, হুম। এগুলোর সাথে তুলনা করতে পারেন। কিন্তু আমাদের কাফ গার্ড যেটা, এটার সত্যি কথা বলতে গেলে এটার আমি অন্য কোনো প্রোডাক্ট পাই নাই। এই লাইনের আসলে আমি আর কোনো প্রোডাক্ট পাই নাই যেটাকে আপনি এক নামে চিনবেন। তো এমনি যেটা আছে একটু জেনারিক, সেটাকে ব্লকার বলে। তো সেটা হচ্ছে যে হয়তো পর্ন সাইট ব্লক করে, যেরকম ওপেন ডিএনএস একটা আছে। তারপর হচ্ছে ওকে। ফ্যামিলি ডিএনএস আছে। কিন্তু ওরা আপনার হচ্ছে ফ্যামিলি ফর ডিএনএস বা ওপেন ডিএনএস এর হচ্ছে শুধু আপনাকে একটা আইপি অ্যাড্রেস দিবে। যে আইপি অ্যাড্রেসটা ব্যবহার করে আপনি আপনার আ ইয়েতে মানে এইটা কি কাইন্ড অফ অ্যাড অন যে আপনি আপনি ক্রোম বা যেকোনো ব্রাউজারে অ্যাড অন হিসেবে কাহাফ গার্ড অ্যাড অন এড করতে পারবেন? না, কাফগার্ড অ্যাড-অন না। কাফগার্ড হচ্ছে একটা আলাদা অ্যাপ। যেই অ্যাপটা আপনি ডাউনলোড করলে ও আপনাকে হেল্প করবে আপনার ডিএনএস সেটিংসটা চেঞ্জ করে আ আমাদের যেই ডিএনএস ফিল্টারটা বসানো আছে, সেই ফিল্টারের আইপিটা বসাতে আপনাকে সাহায্য করবে। তো বেসিক্যালি এখানে এটা আমরা কি করি, আমরা খুব মানে টেকনোলজিটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে আমরা একটা আইপি অ্যাড্রেস গুলাকে চেঞ্জ করে দিই। যেন আপনার সব ডেটা আমাদের এই আইপি অ্যাড্রেসের মধ্যে যে ফিল্টারটা আছে, সেই ফিল্টারের কাছে গিয়ে আপনার ব্রাউজার যখন কোনো একটা জায়গায় যেতে চাবে, সে জিজ্ঞেস করবে যে আমি এখানে যাবো কিনা। তখন আমাদের এই ব্ল্যাক লিস্টটা দেখে আমরা আপনাদেরকে বলবো যে ভাই এখানে যাওয়া যাবে না, এটা তো ব্ল্যাক লিস্টের সাইট। তখন আপনি বলেন যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বাদ। তখন আপনার ব্রাউজার আর ওই সাইটটাতে যেতে পারবে না। আর যদি ব্ল্যাক লিস্টেড না থাকে তখন আপনার ব্রাউজার ওই সাইটটাতে যেতে পারবে। এইটাই হচ্ছে গিয়ে মূলত কাহাফ গার্ডের কাজ। ওকে। তো সো এখন মূলত আপনাদের কাহাফের এই ৪ টা প্রোডাক্ট। কাহাফ গার্ড, কাহাফ ব্রাউজার, কাহাফ সার্চ এবং কাহাফ কিডস। না কিডসটা আমাদের কি? এটি কি আমাদের YouTube কিডস এর মতো নাকি ভাই? হ্যাঁ, ৪ টা প্রোডাক্ট না, কিন্তু কাহাফ কিডস যেটা, সেটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বাচ্চারা সময় দিচ্ছে ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে। তো আমাদের কাহাফ কিডসটা হচ্ছে যে মানে আমরা YouTube থেকে অ্যা প্রায় ১০,০০০ ভিডিও, মানে আমরা মানে ১,০০,০০০ এর উপর আমরা ভিডিও দেখছি। ভিডিও দেখে সেই ভিডিওতে, এবং যারা দেখছেন তারা কিন্তু বাংলাদেশের ট্র্যাডিশনাল কওমি ঘরানার স্কলার। তারা কওমি থেকে পড়াশোনা করছেন, ইফতা পর্যন্ত পড়াশোনা করছেন। এরকম স্কলাররা তারা ভিডিও দেখছেন। ভিডিও দেখে কিছু ভিডিও তারা হোয়াইট লিস্টেড রাখছেন, কিছু ভিডিও তারা ব্ল্যাক লিস্টেড তারা বাদ দিয়ে দিছেন। তো যে হোয়াইট লিস্টেড যে ভিডিওগুলা, সেই ভিডিওগুলার একটা সেই ভিডিওগুলাকে আমরা আমাদের একটা ওয়েবসাইট kahfkids.com, এখানে এমনভাবে দিছি যেন কোনো একটা বাচ্চা যখন কাহাফ কিডসে ঢুকবে তখন শুধু সেই ভিডিওগুলোই দেখতে পারবে। এই ছাড়া অন্য কোনো ভিডিও দেখতে পারবে না। যেমন YouTube এর ক্ষেত্রে আপনি একটা ভিডিও দেখতেছেন, পাশে একটা রেকমেন্ডেড ভিডিওর মধ্যে আপনি ক্লিক করছেন, সেখান থেকে আপনি খারাপ কিছু দেখে ফেলতে পারবেন। মানে খারাপ কিছু চলে আসবে চোখের সামনে। একটা একটা ছোট বাচ্চা ১০ বছর মানে ৭-৮ বছরের বাচ্চা, সে একটা নার্সারি রাইম দেখতেছিল, সে ক্লিক করলো। দেখা গেল যে একটা কিসিং সিন ওয়ালা একটা সিনেমার কার্টুন রাইট। অপু ভাই এখানে আমি একটা প্রশ্ন করি আপনাকে। ধরেন এখানে বিভিন্ন অ্যাপ আছে আপনি জানেন যে যেমন ধরেন আম আ প্যারেন্টাল কন্ট্রোল এর জন্য নরটন অ্যান্টিভাইরাসের সাথে দেখা যায় ওই কন্ট্রোল অ্যাপও থাকে যেটা আপনি ৫-১০ টা ডিভাইস আপনার নেটওয়ার্কের ভিতরে কন্ট্রোল করতে পারবেন। যে আমি কিছু সাইট ব্লক করে দিলাম। আমি ইভেন ইন্টারনেট টাইমিংটা কন্ট্রোল করতে পারবো যে আমার বাচ্চা কতক্ষণ দেখতেছে আমি রুটিন এবং দেখা যাচ্ছে সে গেমস খেলতেছে ঠিক ০.৫ ঘন্টা খেলার পর বন্ধ হয়ে যাবে। এই ধরনের কন্ট্রোল বা ফায়ারওয়ালা তো এই ধরনের কিছু প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ তো এক্সিস্টিং। তো জি। আপনারা বেসিক্যালি যদি আমি একটু মানে বুঝার জন্য জিজ্ঞাসা করতেছি যেন দর্শকরাও ক্লিয়ার হয়। যে তাইলে আপনার এক্সিস্টিং যে প্যারেন্টাল কন্ট্রোল বা ওভারঅল কন্ট্রোলিং ডিভাইস যেগুলো আছে, আমার ওভারঅল ইন্টারনেট সিস্টেমকে মানে আমার বাসার ভিতরে, সেগুলা থেকে হাউ কাহাফ সিস্টেম অর ওভারঅল আপনাদের মধ্যে মাহফিল অ্যাপও আছে আরো অন্যান্য। হাউ আর দোজ ডিফারেন্ট? আপনি যদি মার্কেটিং মানে আমি যদি মার্কেটিং কোয়েশ্চেন হিসেবে আপনাকে করি আরকি। হ্যাঁ, না, না, এটা তো খুবই অ অ অ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে বোঝার জন্য যে আমার তো YouTube Kids আছেই। YouTube Kids বাদ দিয়ে আমি কেন কাফ কিডস এ ঢুকবো? আমি যদি আপনার জি। একটা উদাহরণ দেই, যে হুম। ওরাও তো কিছু ওরাও তো কিছু কন্ট্রোল মেকানিজম, ওরাও তো বুঝে, যারা ওদেরও তো বাচ্চা-কাচ্চা আছে। ওরা তো বুঝে যে কি পরিমাণ ড্যামেজ, কি পরিমাণ ক্ষতি YouTube আসলে বাচ্চাদের করতেছে। নাহলে YouTube Kids তো তারা আনতো না। তো ব্যাপারটা হচ্ছে কি যে এই যে YouTube Kids এর মধ্যে আপনি দেখবেন যে অনেক কিছু যে আছে যেটা আপনাদের ওদের কাছে মনে হবে যে এটা তো আসলে কোনো ব্যাপার না। এটা কিসিং সিন, এটা তো কোনো ব্যাপার না। তো ধরেন আমরা আমরা ছোটবেলায় দেখতাম যে সিনেমাতে PG-13 দেওয়া আছে। প্যারেন্টাল গাইডেন্স 13 এটাতে দেখা যাচ্ছে সিনেমাগুলা। এখন আপনি এর মধ্যে অনেকগুলো জিনিস আছে যেটা ওদের কাছে মনে হবে ব্যাপার না। যেমন হ্যালোইন। হ্যালোইন আপনার কাছে ওদের কাছে মনে হবে ব্যাপার না। এটা বাচ্চাদের জন্য ওরা ইয়ে করে দিছে। এটা মানে উপযোগী ফর কিডস। হ্যালোইন এটা তো একটা পরব, কিন্তু আপনি দেখেন যে হ্যালোইনে কি পরিমাণ গোর, কি পরিমাণ রক্তারক্তি দেখানো হয়।
কি পরিমাণ ভায়োলেন্স দেখানো হয়, কি পরিমাণ ভয়ের এলিমেন্ট থাকে, যে এলিমেন্ট একটা বাচ্চার মনের মধ্যে, ছোট্ট একটা বাচ্চার মনের মধ্যে যে গেঁথে গেল যে এই ভূত একটা জিন এই আমাকে ক্ষতি করবে, আমরা তো জিন বলি, ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার। এখন এই যে ওই সারা জীবন সে আসলে এই ভয় থেকে বেরোতে পারছে না, কারণ ছোটবেলায় একটা সিন তার আসলে মাথার মধ্যে গেঁথে আছে। তো এই ব্যাপারগুলো কাফ কিডসের যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এই জিনিসগুলোকে আসলে ইয়ে করা হয়। মানে একটা ইসলামিক পার্সপেক্টিভ থেকে এটাকে বিচার বিবেচনা করা হয়। যা শুধু সেকুলার পার্সপেক্টিভ থেকে না। এটা হচ্ছে ইউটিউব কিডস থেকে কাফ কিডসের ডিফারেন্স। আর কাফ গার্ডের কথা যেটা আমি বললাম, যেটা আপনি অন্য সিস্টেমের কথা বলতে পারেন, অন্য যে গার্ড সিস্টেমগুলোর কথা আছে যে ইন্টারনেট ইউজের জন্য ঠিক করে দিবে, সেখানে একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের যেই ডেটাবেসটা যেই পরিমাণ আপডেটেড হয়, ওদের ডেটাবেসটা এই পরিমাণ আসলে আপডেটেড হয় না। কারণ আমাদের মধ্যে আমরা যেরকম এআই দিয়েও ইউজ করি যে কোনো হার্মফুল এলিমেন্ট আছে কিনা, আমরা এআই ওইটাও যেরকম ইন্টিগ্রেট করতেছি, আবার আমাদের মানে রেগুলার। আমি যদি একটু হেল্প করি আপনাকে, আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের যে ফিল্টারিং সিস্টেমটা, এইটা আপনারা রেগুলার আপডেট করেন, কিন্তু অন্যান্য যেই এক্সিস্টিং সিস্টেমগুলো ওগুলাতে কিন্তু প্যারেন্টসকে নিজেকে রিসার্চ করে করে ওই ব্লকিং লিস্টটা বানাইতে হবে। সো বেসিক্যালি আপনাদের ফিল্টারিং সিস্টেমটা বা আপনাদের যেই ডোমেইনগুলো ফিল্টার করতেছেন, আপনারা ব্লক করতেছেন, এগুলো রেগুলারলি আপনারা আপডেট করতেছেন এবং রেডিমেড লিস্টটা আমরা পেয়ে যাচ্ছি। ব্যাপারটা এইভাবে যদি বলি। হ্যাঁ, এক্সাক্টলি। মানে ধরেন যে যেমন 6 মিলিয়নের অলরেডি আমরা একটা ডেটাবেস বানায় রাখছি, যেটা দিয়ে আমরা রেগুলার করি এবং এটার মধ্যেও আমরা আপডেট করি। বলতে গেলে ধরেন কেউ যদি কমপ্লেইন করে যে ভাই আপনি এই ওয়েবসাইটে তো ওয়েবসাইট না, এটা তো কোনো সেক্সুয়াল রিলেটেড ওয়েবসাইট না, আপনারা এটাকে ব্ল্যাক লিস্টেড করছেন কেন? তখন আমাদের টিম কিন্তু সাথে সাথে ওয়েবসাইটটাতে যায়, ওয়েবসাইটটাতে যে দেখে যে না এটাতে কোনো সমস্যা আছে কি সমস্যা নেই, তখন সেটাকে আবার হোয়াইট লিস্ট করে। ফলে যদি বাই চান্স ভুল হয়ে কোনো লিস্ট ঢুকেও যায় এর মধ্যে, এটাও কিন্তু রেগুলার আসলে আপডেট করা হয়ে থাকে। এটা হচ্ছে আপনি ওকে। যেটা বললেন যে ওই ক্ষেত্রে যে যদি আপনাদের বাসার যদি কারো পার্সোনাল প্যারেন্টিং থাকে, কোনো সিস্টেম থাকে, সেটার তুলনায় আমাদেরটা আসলে এভাবে অনেক বেশি রোবাস্ট। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ধরনেরও কিছু আছে, যেমন ওপেন ডিএনএস এর কথা আমি বলছি, ফ্যামিলি ফর ডিএনএস এর কথা বলছি। সেটার সাথে আমাদের পার্থক্যটা হচ্ছে যে আমরা আ ওদের থেকে আসলে অনেক বেশি, ওদের থেকে আমরা কম্পারেটিভলি অনেক বেশি। কারণ এটা ওদের প্রাইমারি অবজেক্টিভ না। আমাদের প্রাইমারি অবজেক্টিভ এটাই, এই কারণে আমরা অনেক বেশি এটাকে নজরদারিতে রাখি এবং এই লিস্টটা অনেক নতুন খারাপ সাইট আসতে থাকে। এখন আপনারা দেখবেন, জানি না দেখছেন কিনা জানি না, যেমন .ru ডোমেইন থেকে রাশিয়ান অনেকগুলো ডোমেইন থেকে অনেক খারাপ ওয়েবসাইট আসে, যেগুলো কপি তারা করে, কোনো একটা হার্মফুল কনটেন্টকে কপি করে তারা একটা সাইট বানায়। এখন এইটা যদি আপনার এআই টেকনোলজি, ওরা কিন্তু বানাচ্ছে এআই দিয়ে, এটা মানুষ বসে বসে ওয়েবসাইট বানাচ্ছে এরকম না। তো এরকম যদি আপনিও এআই ডেভেলপ না করেন, তাহলে ওদের এই ওরা যেরকম ম্যাস প্রোডাকশনে যাচ্ছে এই ধরনের খারাপ ওয়েবসাইট, আপনি এটাকে ম্যাস ঠেকানো বন্ধ করতে পারবেন না যদি আপনি ওই জিনিসগুলা ব্যবহার না করেন। তো আমরা আসলে এইভাবে ওখানে আলাদা একটা ভ্যালু ক্রিয়েট করি, যেটা আমার আমার নরমাল মনে হয় ফেয়ার এনাফ। এটা ক্লিয়ার হইছে। আমরা সামনে আগাইতে পারি। হ্যাঁ। এটা করতে পারবে না। আচ্ছা, এরপরে যেটা আমি বললাম যে এটা হচ্ছে যে ইন্টারনেট সেফটির ব্যাপারে আমরা বললাম। আ এবং কিন্তু এখানেও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের ব্রাউজারটার ব্যাপারে কিছু কথা বললি না। আমি এটা যেমন আমাদের কাহাফ ব্রাউজার যেটা, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো জিনিসই একদম ফার্স্ট। যেমন কাহাফ গার্ডের কথা আমরা বললাম। এই ধরনের কোনো অ্যাপ আমাদের জানা মতো আগে ছিল না। তারপর কাহাফ ব্রাউজারের কথা বলতেছি। এই ব্রাউজারটাতে আমরা একটা টেকনোলজি ব্যবহার করছি, সেটা হচ্ছে সেফ গেজ টেকনোলজি। সেফ গেজ মানে হচ্ছে যে আপনি আপনার দৃষ্টিকে যেন আপনি ইয়ে করতে পারেন, আপনি যেন প্রোটেক্ট করতে পারেন। যে কথাটা আমরা বললাম যে আমি সামনে একটা মহিলা দেখতেছি, অশালীন পোশাক পরে আমি চোখটা নামায় নিচ্ছি। ইন্টারনেটের ক্ষেত্রে আমি কি করব? আমাদের এই ব্রাউজারে বাই ডিফল্ট এই জিনিসটা করা আছে যে টু মাচ স্কিন সে সেটাকে ব্লার করে দিবে। ইভেন আপনি এখনই, আমি যে ব্রাউজারটাতে বসে আপনার সাথে কথা বলছি এটা কিন্তু কাহাফ ব্রাউজার। এবং কাহাফ ব্রাউজারে যখন আমি ফেসবুকে ঢুকি আলহামদুলিল্লাহ মানে এত শান্তি লাগে ভাই, যে এই যে বললাম যে কোনো একটা মহিলার ছবি, ৩ জন ৪ জন পুরুষ আছে, একটা মহিলার ছবি আছে, সেই মহিলার ছবিটা কিন্তু ব্লার করে দেয়। যদিও আমাদের ইফেক্টিভনেস আমরা বলতেছি না, আমাদের 78 থেকে 80% ইফেক্টিভ আমরা। কিছু ফলস আ পজিটিভ চলে আসে। অর্থাৎ হচ্ছে যে আপনার মানে পুরুষের ছবিকে তারা ব্লার করে দেয়। ফলস নেগেটিভও কিছু আসে। মহিলা ছবি কিন্তু সেটা পার হয়ে চলে আসে। কিন্তু 70-80% কেসে আমরা এই জিনিসটা এনশিওর করতে পারি যে আপনি ছবিটা যেটা দেখবেন সেই ছবিটা ব্লার করে দিবেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে এটা যে আমাদের কোনো সেন্ট্রাল সার্ভারে রেখে হয় এরকম না। আমরা এই কোডটা আপনার যেই ব্রাউজারটা আপনি ডাউনলোড করছেন সেই ব্রাউজারের ভিতরে এই কোডটা থাকে। ফলে রিয়াল টাইম আপনি যে ছবিগুলো দেখতেছেন একটু হয়তো স্লো হয়, সামান্য স্লো হয়, যখন অনেক বেশি ছবি থাকে তখন একটু স্লো হয়। তাইলে ভাই কিন্তু আমি মোবাইলে তো আপনাদের অ্যাপ বললেন। কিন্তু আমি যদি আমার কম্পিউটার থেকে
ধরেন জি। আমি চাই যে আমার ফেসবুকে কোনো ছবি-টবি আসবে না। তাইলে কি আমি আপনাদের অ্যাড অন এড করতে হবে? নাকি I have to মানে go into facebook.com through your browser, কাহাফ ব্রাউজার দিয়ে? আমাদের ব্রাউজার দিয়ে করতে হবে। কারণ এটা শুধু অ্যাড অন দিয়ে এই জিনিসটা আসলে করা যায় না। আমরা অ্যাড অন দিয়ে চেষ্টা করে দেখছিলাম। আমরা সেভ তো গেজ আপনাদের নামে ব্রাউজারটার অ্যাড্রেস তাইলে কি কাহাফ ডট হোয়াট? হ্যাঁ, কাহাফ ব্রাউজার, kahavbrowser.com। kahavbrowser.com ওকে। হ্যাঁ। তো আপনি এখন যেটা বলছিলাম ভাই, আপনি যখন জাস্ট আমি কি আপনার সাথে একটু ইয়ে করতে পারি কিনা? আমি আপনাকে একটা জিনিস মানে এখানে লাইভ ডেমনস্ট্রেশন দেখাই, হ্যাঁ? সিউর ভাই, সিউর, সিউর। গো যেমন আমি অ্যাহেড। একটু স্টপ শেয়ার করলাম। হুম। করে আমি ধরেন বিবিসির ওয়েবসাইটে আমি ঢুকছি, হ্যাঁ? এবার আমি আপনাকে বিবিসির ওয়েবসাইটটাই শেয়ার করি। যেমন এখানে এই ছবিটাতে টু মাচ স্ক্রিন নাই, এটা হয়তো কভার করে নাই। কিন্তু এই ছবিটাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ছবি, যে মহিলাদের ছবি পাশে এটা কিন্তু ব্লার করা আছে। আপনি দেখতে পাচ্ছেন? ওকে। হুম। তো এটা হচ্ছে গিয়ে আমাদের আসলে ব্রাউজারের বৈশিষ্ট্য যে আমরা যে চান, এবং এখানে কিছু অপশনও দেওয়া আছে। কেউ যদি মনে করেন যে না ভাই আমি আপনাদের যে সেফটি সিকিউরিটি আছে, আপনারা যে পর্ন ব্লক করেন বা অন্যান্য যে সুবিধাগুলো আপনাদের ব্রাউজারে আছে, আপনারা মানে ডেটা সেল করেন না, এই এই যে ব্যাপারগুলো আছে আপনাদেরকে আমরা ট্রাস্ট করি, তারা আমি এই কারণে আপনার ব্রাউজার ব্যবহার করব। আমি মুসলিম না এবং আমার মেয়ে দেখতে কোনো সমস্যা নাই, সেও কিন্তু দেখতে পাবে। তার জন্য ওই অপশনটা ওপেন আছে। যদি ডিফল্ট হচ্ছে যে ব্লার করা, কিন্তু কেউ যদি বলে যে আমি ব্লার করতে চাই না, তখন সে নরমাল ব্রাউজিং যে এক্সপেরিয়েন্স সেটাও সে নিতে পারবে। এটা কিন্তু হচ্ছে আমাদের নরমাল ব্রাউজিং এক্সপেরিয়েন্স এ গেলে তার জন্য তো মানে তার তো তাহলে তার জন্য আপনাদের ব্রাউজারটা করছে কি বেসিক্যালি? মানে সে শুধুমাত্র কিছু ওই ব্ল্যাক লিস্টেড সাইট গুলাকে ব্লক করতেছে। বাট যেগুলা হ্যাঁ, না অ্যালাউড সাইট ও ওগুলার মধ্যে আর ছবি ব্লার করবে না সে। শুধু কিছু না ভাই, এটা 6 মিলিয়ন যে ব্ল্যাক লিস্টেড সাইট, সেই 6 মিলিয়ন ব্ল্যাক লিস্টেড সাইট কিন্তু আমার ব্রাউজার ব্লক করবেই। ওকে, ওকে আই সি। তার মানে এবং শুধু ছবি ব্লার করার ফিচারটা মহিলারা চাইলে আনচেক করতে পারবে। হ্যাঁ, মহিলারা চাইলে আনচেক করতে পারবে বা পুরুষরা চাইলেও আনচেক করতে পারবে। কিন্তু আমরা তো মুসলিম পুরুষদের জন্যই বানাচ্ছি। মুসলিম পুরুষদের জন্য এই অপশনটা বাই ডিফল্ট আমরা রেখে দিচ্ছি। কেউ যদি উঠাইতে চায় উঠাইতে পারবে। আরো আমাদের ব্রাউজারের মধ্যে ধরেন আপনার এই যে পপআপ গুলা আছে, বা ধরেন আপনি কোনো একটা খারাপ সাইটে গেলে মানে আমাদের যে ইন্টারনেটে যে ভাইরাস গুলা আসে, অ্যাটাক করে। এগুলো তো এরকম কোনো একটা উল্টাপাল্টা সাইটে গেলেই আসে। তো আমাদের ব্রাউজারের বৈশিষ্ট্য হচ্ছে সে সবগুলো জিনিস ধরে, ধরে ব্লক করে আরকি। মানে খুবই ওকে। হাইলি সিকিউর একটা ব্রাউজার। আচ্ছা আপনি আমরা মাহফিল সম্পর্কে একটু কিছু জানতে পারি কিনা? আচ্ছা। আমি মাহফিলে আসতেছি। এখনই চলে আসলাম মাহফিলে। সেটা হচ্ছে যে মাহফিল হচ্ছে গিয়ে আমাদের YouTube এর একটা অল্টারনেটিভ। এ আ আমরা এটা ডেভেলপ করতেছি। এখনো আসলে ওই লেভেলে আমরা যেতে পারি নাই যে পরিমাণ, এবং এটা তো বুঝতেছেন যে ভাই YouTube এ যে পরিমাণ কনটেন্ট, সেই কনটেন্ট আসলে একদিনে আসে নাই। কিন্তু আমাদের এটা প্ল্যানটা হচ্ছে যে মাহফিলে আমরা এমন কনটেন্টই দিব যে কনটেন্ট গুলো আসলে হালাল কনটেন্ট হবে। ধরেন আপনি রান্না করার একটা ভিডিও দেখতে চান। কিন্তু আপনি YouTube এ গেলে আপনি যেই ভিডিওটা দেখবেন সেই ভিডিওটার ডাইনে বামে অনেক কিছু উল্টাপাল্টা আছে। কিন্তু আপনি যখন আমাদের মাহফিলে যাবেন, এই রান্না করার ভিডিওটা আপনি দেখবেন। কিন্তু আপনি এখানে অনেক ক্লিন ভিডিও পাবেন। এখানে মিউজিক ছাড়া বা খুবই মহিলা একটা রান্না আচ্ছা করতেছে অনেক। এইখানে আপনি এর আগে ছবি ব্লার করার কথা বলছেন। তো জি। আপনারা কি মিউজিক মানি ইয়ে করতেছেন কিভাবে? এইটার কথা মাত্র বললেন আপনি। হ্যাঁ, মানে মিউজিক তো ভাই আমাদের আ আ ব্রাউজারে কিছু করার নাই। এই মিউজিকের থেকে বাঁচার জন্য হচ্ছে আমরা মাহফিল রাখছি। যে মাহফিলে কেউ যদি বলে যে আমি আসলে মিউজিক শুনতে চাই না, আমি এমন কনটেন্ট, আমার কনটেন্ট দেখা দরকার, আমার শিক্ষামূলক কনটেন্ট দরকার, আমার তো মিউজিক শোনার দরকার নাই। সে মাহফিলে এরকম কনটেন্ট ক্রিয়েটর সে প্রচুর পাবে যারা আসলে মিউজিক ইউজ না করেই তাদের কনটেন্ট ডেভেলপ করতেছে। না কনটেন্ট আমি ক্রিয়েট যেটা বুঝতে চাচ্ছি ভাই, এটা কি এরকম যে আপনারা একটা রিপোজিটরি ক্রিয়েট করতেছেন মাহফিলে। শুধু জি। সেগুলাই অ্যাক্সেসিবল নাকি আপনারা YouTube এর এক্সিস্টিং ভিডিওগুলোর মধ্য থেকে ফিল্টারিং করতেছেন? যে না YouTube এর আমরা এত বিলিয়ন ভিডিও আছে, আমরা এগুলা ব্ল্যাক লিস্ট করে ফেলতেছি, বাকিগুলো এভেইলেবল হবে। ওটা কি এরকম নাকি মাহফিল আলাদা একটা রিপোজিটরি বা সার্ভার ক্রিয়েট করতেছে যেখানে আপনারা আপলোড করবেন বা আপনারা লিস্ট আউট করবেন যেই মানি কনটেন্টস গুলা শুধু সেগুলাই ভিজিবল থাকবে। ব্যাপারটা কোনটা ভাই? আপনি ব্যাপারটা হচ্ছে এভাবে চিন্তা করেন যে কাহাফ হচ্ছে হালাল ইউটিউব। আপনি YouTube এ কি করেন? আপনি একটা ভিডিও বানাইছেন, সেই ভিডিওটা আপনি YouTube এ আপলোড করেন, তাই না? আপনিও হুম। আমাদের মাহফিলও ঠিক সেরকম যে মাহফিল হচ্ছে একটা হালাল YouTube, যেটার মধ্যে আপনার একটা ক্রিয়েটর ব্যাকএন্ড থাকবে, স্টুডিও এন্ড আছে। সেখানে আপনি ঢুকবেন, সেখানে আপনি যে ভিডিওটা বানাইছেন সেই ভিডিওটা আপলোড করবেন।
এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে ইউটিউব বাদ দিয়ে আমি মাহফিলে কেন? মাহফিলের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনার কনটেন্টের একটা সিকিউরিটি আছে। কয়েকদিন আগে আমি দেখলাম যে মার্কাজুন নাহাদা নামে আমাদের একটা ভাইদের একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলে প্রায় ২৪০ টার উপরে শিক্ষামূলক ভিডিও, কোরআনের দর্স, হাদিসের দর্স এই ধরনের ক্লাস ছিল। এই ২৪০ টা ভিডিওটা পুরোটাই তারা গায়েব করে দিচ্ছে। মানে ইউটিউব চ্যানেল বন্ধ করে দিচ্ছে। এখন আপনি কাকে গিয়ে বলবেন যে ভাই আপনি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করলেন কেন? কে আপনার এই কথার জবাবদিহি করবে? আর কে আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে ফেরত দিচ্ছি? অথচ আসলে কত লাখ টাকা আপনার ইনভেস্ট হইছে এই ২৪০ টা ভিডিও বানানোর জন্য, রেকর্ড করার এটা জন্য। এটা এটা বুঝছি, ফেয়ার এনাফ। কিন্তু আমি জানতে চাচ্ছি যে মাহফিলে ধরেন আপনি কেউ যেয়ে মাহফিলে যেই ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা ভিডিও, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বলতে ধরেন একটা রেগুলার মুভি যেটা দেখা উচিত না। এইটা কি মাহফিল থেকে ভিজিবল হবে না, সার্চ কারণ এখানে করলে? তো না, এখানে তো মাহফিলে আমাদের যেই মানে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমরা এই ফিল্টারিংটা করি। যখন অনবোর্ড করি এবং যখন অনবোর্ড করার পর যখন সে ভিডিও আপলোড গুলো করতে থাকে তখন আমরা এই ফিল্টারিংটা করি। কিছুটা ম্যানুয়াল করা হয়, কিছুটা এআই দিয়ে করা হয় যে কোনো বাজে কনটেন্ট, উল্টাপাল্টা কনটেন্ট যেন আপলোড না হয়। ফলে আপনি একটা বাংলা সিনেমা এসে বলবে মাহফিলে অ্যাকাউন্ট করে আপনি আপলোড করে দিবেন, এটা আপনি পারবেন না। আচ্ছা, তার মানে মাহফিল একটা আলাদা রিপোজিটরি বা সার্ভার ক্রিয়েট করতেছে যে আপনি সব কনটেন্ট আপলোড করতে পারবেন না বা করতে চেষ্টা করলেও ফিল্টার আউট হয়ে যাবে। জি, এক্সাক্টলি। ওকে। আর হিকমা? ভাই হিকমা সম্পর্কে আমরা কিছু শুনতে চাই। আচ্ছা, হিকমা ব্যাপার হচ্ছে যে হিকমা এখন আমরা আসলে সত্যি কথা বলতে গেলে পাবলিকলি লঞ্চ করিনি। আমার একটা ভার্সন ছিল, ইন্টারনাল রিলিজ দেওয়া হয়েছিল, আমরা টেস্টিং করতেছিলাম। তো মজার ব্যাপার হচ্ছে যে সেটা কোনোভাবে একটা বাংলাদেশের নিউজ পেপারের মাধ্যমে এটা নিউজ হয়েছে। নিউজ হওয়ার পর পুরো জিনিসটা ছড়ায় গেছে। তো এটা হচ্ছে যে ফেসবুকের একটা অল্টারনেটিভ আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আপনি ফেসবুকে যেরকম আপনি আসলে অনেক স্প্যাম দেখেন, অনেক জাঙ্ক দেখেন এবং অনেক বেশি কন্ট্রোল দেখেন, এই জিনিসটাকে আসলে আমরা বন্ধ করতে চাচ্ছি। যে আপনি আ ভালো কনটেন্ট দেখবেন, যেখানে অবশ্যই আমাদের কনটেন্ট মডারেশনটা বেশ স্ট্রং। আ আর আপনি হচ্ছে এমন কিছু কথা বলবেন ফিলিস্তিনের ব্যাপারে, সাথে, সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিবে, ব্যান হয়ে যাবে। এই জিনিসগুলো যেন না হয়। আর এছাড়াও আমরা মোটামুটি যদি আপনি বলতে পারেন যে এটা কি একজন অমুসলিম, সে কি তার ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারবে না? হ্যাঁ, সে অ্যাকাউন্ট খুলতে পারবে। সে যেভাবে ফেসবুক ইউজ করে কিন্তু আমাদের ভাই হিকমা। আপনার জন্য তো আপনার হিকমা কেন দরকার হইল? আপনার তো কাহাফ ব্রাউজার দিয়ে ফেসবুকে ঢুকলেই কাজটা হয়ে যাচ্ছে। ওমা! আমি ফেসবুকে থাকতে পারতেছি না, মানে থাকতে পারলে না আমার কাজটা হয়ে যেত। আচ্ছা, আপনি এটা ওকে। মানে আপনি বলতেছেন আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া বা ওই ধরনের কেসে যে আপনি হয়তো আ বিশ্বের কোথাও নির্যাতিত মুসলিমের পক্ষে কথা বললেন, আপনার অ্যাকাউন্ট গায়েব করে দিল। আপনি সেই অ্যাসপেক্ট টা বলতেছেন। হ্যাঁ, ওকে। হ্যাঁ, মানে শুধু এটাই না, মানে আপনার ধরেন অ্যাকাউন্ট গায়েব করে দিল, এটা তো একটা, এই জিনিসটা তো করেই। কিন্তু সবচেয়ে বড় যেটা করে সেটা হচ্ছে যে ওরা যে পরিমাণ কনটেন্ট ম্যানিপুলেশন করে, যে আপনার অ্যালগরিদমের মাধ্যমে আপনি দেখবেন যে কিছু জিনিস, কিছু কিওয়ার্ড ইউজ করলে আপনার অ্যালগরিদমে আপনার ওইটার কোনো খবরই নাই। আপনি ওটা নিউজ ফিডে দেখতেছেনই না। যেখানে আপনার এভারেজ আপনার একটা পোস্টের রিচ হয়। আমি আমার কথাই বলি যে ২,০০০, ২,৫০০, ৩,০০০ এভারেজ রিচ হয়। সেখানে যখন কিছু সেনসিটিভ ব্যাপার থাকে যেটা তাদের এগেইনস্ট এ যায়, ইন্ডিয়ান হেজেমনির এগেইনস্ট এ যদিও যায়, তাহলেও কিন্তু এখানে তাদের ফিল্টারিং থাকে। মানে বাংলাদেশের হুম, ক্ষেত্রে আপনি ইন্ডিয়ান কিছু কথা বলে দেখেন, দেখবেন আপনি এটা কোনো রিচ পাবেন না। তো এটা তো ওরা ওকে। অল পারপাস মানে ঠান্ডা শুনে মাথায় বুঝে শুনে বসে করতেছে। তো আমরা এটার একটা আচ্ছা ভাই, অল্টারনেটিভ। এই পর্যায়ে আমি দর্শকদের জন্য আমার মনে হয় সবাই একটু আগ্রহী হবে আপনাদের ওয়ান্ডারফুল প্রোডাক্টস অ্যান্ড ইনিশিয়েটিভস মাশাআল্লাহ। আপনাদের টিম সম্পর্কে একটু যদি ধারণা দিতেন আপনি দর্শকদেরকে। আচ্ছা, আমাদের টিমে বেসিক্যালি সিইও হিসেবে আপনার কোন স্লাইডে যদি থাকে সবার পরিচয় একটু খুব কুইকলি উই ক্যান গো আচ্ছা, ওভার ইট মেবি। আচ্ছা, এখন এটা তো একটু সময় লাগবে। আমি জাস্ট আমাদের প্রোডাক্ট গুলার একটা গ্ল্যান্স দেখাই দিতে পারলাম চাই। আর এটাও একটু আমি দেখাইলাম। আমি একটা মুসলিমস ডে নামে আমাদের একটা অ্যাপ আছে। যে অ্যাপটা আমরা অ্যাকুয়ার করছি খুব রিসেন্টলি। তো আমরা এগুলা দিয়ে আমাদের অ্যাড সার্ভ করব যেন জিনিসটাকে বিজনেস ভায়াবল হয়। তো কাফগার্ড, মাহফিল, কাফকির যেগুলো সবগুলোই আপনারা দেখতেছেন অ্যাপ স্টোরে আছে। আর এখানে আমরা ফুল স্পেকট্রামটা একটু আনছি ভাই। ফুল স্পেকট্রামটা বলতে এখানে আমাদের কাফ ইন্টারনেটটা নিয়ে আমরা কাজ করতেছি, যাতে একেবারে আইএসপি লেভেলে যেন আমরা আমাদের যেই ব্লকটা ভাই খুব করতেছি। ইন্টারেস্টিং। কাহাফ সিমটা কি? কাহাফ সিম আপনারা কি মোবাইলের সিমেও চলে আসতেছেন কিনা? জি, জি ভাই। মানে মানে আমি যখন ইন্টারনেট, মানে আসলে এটা বুঝার জন্য আপনার একটু অ্যাডিক্ট যারা, মানে পর্ন অ্যাডিক্ট যারা, তাদের ব্যাপারে আপনার জানা থাকা লাগবে। যে যখন অ্যাডিকশন যখন মানুষের হয় তখন কিন্তু তার মাথায় যেভাবে হোক সে পর্ন দেখবেই। যখন সে পর্ন দেখে, ধরেন আমি অনেক ব্লকার-টকার অনেক কিছু দিছি, সে এটা চেষ্টা করছে। চেষ্টা করতে সে ব্লক করে, সে অনেকগুলা বাধা আমি দিয়ে রাখছি। এগুলো আসলে বেসিক্যালি সব বাধা। যেমন আপনি কাফ গার্ড যদি আনইনস্টল করতে চান, সে আপনাকে ১ মিনিট ধরে কুরআন হাদিসের আয়াত দেখাবে।
এই ১ মিনিট ধরে কোরআন হাদিসের আয়াত পড়ে যদি আপনার মনটা নরম হয়ে যায়, আপনার যদি এটা খারাপ লাগে তখন না আমি আর পড়ানো যাব না। তখন আপনি কিন্তু ব্লক বের হয়ে চলে আসলেন। কিন্তু যারা খুবই সিরিয়াসলি অ্যাডিক্ট তারা ১ মিনিট ধরে কোরআন হাদিসের আয়াত পড়বে। পড়ার পরে সে সেটাকে আনইনস্টল করবে অথবা সে পজ করবে। পজ করে সে হয়তো ইয়েতে যাবে সে পর্ন সাইটটাতে সে যাবে। কিন্তু আমাদের প্ল্যানটা হচ্ছে একেবারে ইন্টারনেট লেভেলে। যেমন ধরেন আমি যদি আমার কাফ সিমের ব্যাপারে যে জিনিসটা প্ল্যান করে রাখছি, এখনো এগুলা সবই পাইপলাইনে আছে। অনেক কাজ করতে হবে। তো কাফ সিমের ব্যাপারটাতে কি সেটা হচ্ছে যে আপনি আপনার মোবাইলের যে সিমটা আপনি যখন ঠান্ডা মাথায় ছিলেন, যখন আপনি অ্যাডিক্টেড না, আপনার যখন আপনি আপনার ব্রেইনের যেই নরমাল যে থিংকিং পার্ট এই পার্টটা অ্যাক্টিভ এবং আপনার যে অ্যামিগডালা যেটা হচ্ছে আসলে রিঅ্যাক্টিভ পার্ট রেপটাইল ব্রেইন যেটাকে বলে সেটা তখন ডিমিনিশড হয়ে আছে। তখন আপনি বুঝলেন যে না পড়া আমার জন্য খুব খারাপ, অ্যাডিকশন আমার জন্য খুব খারাপ, এখান থেকে বেরোতে হবে। বেরোর জন্য কি করতে হবে? আমার যে নরমাল সিম এটা বাদ দিয়ে আমি কাফ সিম নিলাম। যেই কাফ সিমটা মধ্যে যে ইন্টারনেটটা আসতেছে সেই ইন্টারনেটটা হচ্ছে হালাল ইন্টারনেট। অর্থাৎ এই সিমের মাধ্যমে আপনি যেই ডেটা প্যাকেই কিনেন সেই ডেটা প্যাকটা আমাদের ডিএনএস ফিল্টারের মধ্যে দিয়ে আসতেছে। এখন রাত্রেবেলা ১২টার সময় আপনি অনেক তার ওই যে মানে আপনি মোবাইল ডেটা দিয়েও আপনি যাইতে পারবেন না আরকি। মোবাইলে ওই তো ধরনের যেতে কোনো পারবেন না। আমি আপনার ইয়ে ব্লক করছি, আপনার আইএসপি লেভেলে আপনি যখন কাফ ইন্টারনেট নিছেন, তখন আপনার বাসায় যদি কোনো চালাক ছেলে থাকে, চালাক টিনেজার থাকে যে আ ইয়ে আপনার রাউটারকে চেঞ্জ করে রাউটার কনফিগারেশন চেঞ্জ করে সে এই আমরা যে ব্লকটা দিছি সেই ব্লকটা সে উঠায় দিবে। এই কাজটা যদি সে করতেও পারে কিন্তু আইএসপি লেভেলের রাউটারে তো আর তার অ্যাক্সেস নাই। তো ওইখানে কিন্তু সে যে ডিএনএস ফিল্টারের মাধ্যমে ফিল্টার হয়ে আসবে, সে খারাপ সাইটগুলোতে যেতে পারবে না। তো হুম, এইভাবে আমরা আমাদের এই পুরো স্পেকট্রামটা এভাবে সাজিয়েছি যে পুরো ইন্টারনেটটা যেন আমরা গার্ড দিতে পারি আমাদের ফিল্টারটা দিয়ে। এইজন্য খুবই আমরা বলছি চমৎকার আইডিয়া। কাহাফ হাব গোল্ড ভাই, কাহাফ গোল্ড আমি আরো কিছু দেখতে পাচ্ছি যে জি। সেফ গেজ অ্যান্ড কাহাফ গোল্ড। এটি কি আচ্ছা আলাদা ভাই, কোনো আসার আগে আপনাকে আমি আরেকটা প্রশ্ন উত্তরটা দিয়ে নেই। যদি আপনি প্রশ্ন করেন নাই কিন্তু এই প্রশ্ন আমরা প্রচুর জায়গা থেকে পাই সেটা হচ্ছে ভিপিএন এর ব্যাপারে। অনেক হুম, মানুষই আমাদেরকে বলে যে ভাই আপনাদের যে এত প্রোটেকশন গার্ড-টার্ড সবকিছু তো কেউ যদি ভিপিএন ইউজ করে সে কি এটা ভেঙে ফেলতে পারবে? উত্তরটা হচ্ছে না, পারবে না। আমরা ভিপিএনও বন্ধ করে দিচ্ছি। কারো যদি ভিপিএন লাগে, সে হয়তো তার সাইবার সিকিউরিটি নিয়ে কোনো কাজ করে, তার ভিপিএন লাগবে, সে তখন আমাদেরকে রিকোয়েস্ট করলে তখন আমরা তাকে ভিপিএন অ্যাক্সেসটা দিব। আমাদের নিজেদের ভিপিএন আমরা ডেভেলপ করতেছি, সেই ভিপিএনটাকে অ্যাক্সেসটা দিব। কিন্তু নরমাল ভিপিএন দিয়ে আচ্ছা বাংলাদেশে ওকে। সে যাইতে পারবে না। আচ্ছা, প্রচলিত ভিপিএন ইউজ করতে পারবে না। মানে তাইলে তাকে কাহাফ আ মানে কাহাফ সিস্টেম থেকে বের হইতে হবে আগে। হ্যাঁ, মানে কাফসিন থেকে তো বেরোতে পারতেছে না। তার তো ইন্টারনেটও তো কাফিনের ইন্টারনেট। সে মোবাইলের ইন্টারনেটও তো কাফ সিম। সে তো যদি বেরোতে পারতেছে সেইটা হয় আরকি। যদি সে পুরাপুরি কাহাফ সিম, কাহাফ রাউটার সবকিছু যদি নেয়। ভাই কাহাফ রাউটারটা সম্পর্কে আপনি বলেন নাই। এটা একটু যদি বলতেন। হাফ রাউটারটা এটা আসলে আমরা একটু পিছাই দিছি কারণ আমার এটা মানে এখানে এইটা আমাদের কি এইটা কি এইটা কি কোনো হার্ডওয়্যার ডিভাইস? হ্যাঁ, মানে হার্ডওয়্যার ডিভাইসের একটা প্ল্যান ছিল কিন্তু এটা আপাতত পিছনে আছে। কিন্তু আপনি এইটুকু শুনলে হবে যে ধরেন এটা যেকোনো রাউটার আপনি কাফ রাউটারে কনভার্ট করতে পারেন। যেকোনো রাউটারকে যদি আপনি কনফিগার করতে পারেন আইপি অ্যাড্রেসের মধ্যে আপনি আমাদের যে ডিএনএস ফিল্টারের যে আইপিটা আছে সেটা যদি আপনি বসায় দেন, এইখানে কিন্তু রাউটার লেভেলের প্রোটেকশন হয়ে যাবে। অর্থাৎ আপনার বাসাতে বা আপনার অফিসে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেই এই রাউটার দিয়ে যতগুলা পিসি, মোবাইল, ল্যাপটপ কানেক্টেড হচ্ছে সবগুলো কিন্তু ইন্টারনেটটা প্রোটেক্টেড হয়ে যাবে। সে কোনো খারাপ সাইটে যাইতে পারবে না। এটা হচ্ছে রাউটার। ওকে। ভাই আমি এবং ওই এই যে আগের প্রশ্নটা ছিল আপনাদের টিম নিয়ে। রাউটারের এই যে এই যেই সার্ভিসটা আপনারা দিচ্ছি এটা কিন্তু একটা ফ্রি সার্ভিস দিচ্ছি। ইভেন মাশাআল্লাহ। ওকে আপনাদের কাফগার্ড টিম নিয়ে একটু প্রশ্ন ছিল ভাই। টিমের আচ্ছা, আপনি বলতেছিলেন আপনাদের হ্যাঁ, টিমে টিমের কারা, টিমে কারা? যাওয়া থেকে আমি আপনাকে যে আমাদের একটু অন্যগুলো এখানে তো আপনি সবগুলো দেখছেন। মাহফিল, কাহাফ কিডস, হিকমা, মুসলিমস ডে এগুলো তো দেখছেন। তার সাথে, সাথে কাহাফ গোল্ড এর ব্যাপারটা আমি আপনাদেরকে বললাম যে কাহাফ গোল্ডটা হচ্ছে যে আমরা বারবার বলছি ইকোসিস্টেম। যেমন মেটা কয়েকদিন আগে কিন্তু আপনারা দেখছেন যে মেটা তার একটা নিজস্ব কারেন্সি নিয়ে আসার চেষ্টা করছে। যেটা দিয়ে আপনি Facebook এ যদি কেনাবেচা করেন, Facebook এ যদি এড দেন, আপনি ওই কারেন্সিটা ব্যবহার করবেন। আমাদের এরকম কাহাফ গোল্ড নামে আমরা একটা কারেন্সি আ সিস্টেম ডেভেলপ করতেছি যেটা একটা ডেবিট কার্ড, যে ডেবিট কার্ড তুরস্কের আল বারাকা ব্যাংকের সাথে কোলাবোরেশনে আমরা এই কার্ডটা অফার করব। যেই কার্ডে আপনার গোল্ড হিসেবে আপনার ডলার, আপনার যেরকম ডলার, আমার যেরকম টাকা, আমার যেরকম ব্যাংকে যে টাকা আছে, ধরেন আমার ৭০,০০০ টাকা আছে। তা আমি যখন কাফ গোল্ডের ডেবিট কার্ডটা নিব, যদিও আমরা জানি না যে আমরা বাংলাদেশে কখন আনতে পারবো, কিন্তু আমার যে টাকাটা আছে সেই টাকাটা টাকা হিসেবে থাকবে না, ওই পরিমাণ ইকুইভ্যালেন্ট গোল্ড হিসেবে থাকবে। আমি যখন ১ম কনভার্ট করব যে আমি ভাই কাফ গোল্ডে চলে গেলাম, ওই পরিমাণ গোল্ড হিসেবে থাকবো। তারপর আমি যখন খরচ করবেন তখন সেটা গোল্ড খরচ হবে। আবার এরপরে ওইটা গোল্ড হিসেবে থাকবে। গোল্ড খরচ হবে, বাকিটুকু গোল্ড হিসেবে থাকবে। আবার যখন আপনি টাকা ভরবেন,
বা ডলার ভরবেন তখন সেটা গোল্ড হিসেবে জমা হবে, আপনি আবার খরচ করবেন গোল্ড হিসেবে খরচ হবে। তো কিন্তু ইট 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 সাউন্ডস ভেরি ইনোভেটিভ, কিন্তু এটা তো কমপ্লিকেটেড মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, কমপ্লিকেটেড তো ডেফিনিটলি, মানে এখানে টেকনোলজিরও পার্সপেক্টিভ আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে জিনিসটা দেখছি যে আমাদেরকে ব্যাংক খুব ভালো হেল্প করছে। এবং আমরা তুরস্কে রেজিস্টার্ড, এটা ওয়ান অফ দ্য মেইন রিজন যে তুরস্কের লিগ্যাল সিস্টেমটা আসলে এই ধরনের জিনিসগুলোকে সাপোর্ট করে। ফলে আমাদের জন্য এই কাজগুলো করতে ভাই এই সহজ। যে এখন আমার আরো বেশি আগ্রহ হচ্ছে আপনাদের টিম সম্পর্কে জানার, কারণ এই যে এত বিশাল আয়োজন বা আপনারা চিন্তা করতেছেন, আলহামদুলিল্লাহ আমরা সবসময় বলি সব জায়গায় যে মুসলিমরা আমরা চিন্তায় পিছায় আছি, ইনোভেশনে পিছায় আছি। সো আলহামদুলিল্লাহ ইউ আর থিঙ্কিং, এই চিন্তাটা তো মানে ওয়ান স্টেপ যে আমরা আগাইলাম। তো এত বড় চিন্তার জন্য আপনার টিমটাও নিশ্চয়ই সেরকম সমৃদ্ধ। আপনি কি একটু পরিচয় করাবেন আপনার টিমকে? আচ্ছা, এখন আপনি যা, যা বলছেন সবগুলা পার হয়ে চলে আসলাম একেবারে লাস্ট লাইনে। বিজনেস টিজনেস সব পার হয়ে চলে আসলাম। তো আমাদের যে কো-ফাউন্ডার আমরা ২ কিন্তু জন। আবার যাবো ভাই। আমরা আবার গো ব্যাক করব। বিজনেস, আচ্ছা, মার্কেটিং এগুলো নিয়ে কোয়েশ্চেন আছে, বাট আমরা টিম সম্পর্কে একটু জানি। হুম। আচ্ছা, আমাদের কো-ফাউন্ডার সে কো-ফাউন্ডার হচ্ছে যে নিজাম। নিজাম প্রায় ১২ বছরের উপরে তার এক্সপেরিয়েন্স। উইডেভস নামে একটা কোম্পানি আছে। আপনি এটার নাম শুনছেন কিনা জানি না। এটা একেবারে খুব কোর টেকনোলজি কোম্পানি। যারা আ একটা মার্কেট প্লেস বা পৃথিবীতে যতগুলো মার্কেট প্লেস আছে, যেমন ধরেন আপনার অ্যামাজন যেরকম একটা মার্কেট প্লেস, এরকম যতগুলো মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেস গুলোর মধ্যে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে দোকান। এই মার্কেট প্লেস গুলো আহ, যে দোকান নামে যে সলিউশনটা, যে দোকান সলিউশনটা হচ্ছে একটা এসএএস, আপনি জানেন যে সফটওয়্যার এজ আ সার্ভিস। এই এসএএস এর মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি মার্কেট প্লেস চলে নিজামদের এই দোকান এসএএস টার মাধ্যমে। তার মানে এটার প্রায় মার্কেট শেয়ার আমার লাস্ট দেখছিলাম ওভার 60% মার্কেট শেয়ার হচ্ছে দোকানের। তো এই যে এই যে এই যেই ওদের যে টেকনোলজি ওরা ইউজ করে, এটা মানে রোবাস্ট, খুব ফাটাফাটি টেকনোলজি। আমি রিসেন্টলি দেখছি যে ওরা আরো এরকম কিছু জিনিস আনছে। শপিফায়ার এগেইনস্টে ওরা আর একটা প্রোডাক্ট আনছে। তো টেকনোলজির দিক দিয়ে নিজে আসলে খুবই সাউন্ড টেকনোলজির লোক। তারপর হচ্ছে বিশেষ করে ইনোভেশন টেকনোলজির কথা যদি আপনি বলেন। এরপর আমাদের সিটিও হিসেবে আছেন ওমর আল জাবির ভাই। ওমর আল জাবির ভাইকে হয়তো আপনারা অনেকে চিনেন। কারণ মানে বাংলাদেশের, এটা আমি বাড়ায় বলতেছি না, বাংলাদেশে যদি টপ 10 আইটি এক্সপার্টের কথা বলা হয় তাহলে সেটার মধ্যে ওমর আল জাবির ভাই একজন থাকবেন। বাংলাদেশের টোটাল। নিঃসন্দেহে। তো জি। এখন যেমন ওমর আল জাবের ভাই মেটার সিকিউরিটি টিমের, ইউরোপিয়ান সিকিউরিটি টিমে লিড করছেন। মানে ইংল্যান্ডে যখন মেসেঞ্জার গেল মেটার, তো মেসেঞ্জার টিম যখন বলল যে ওদের যেহেতু ওদের সিকিউরিটি টিমটা, সিকিউরিটির অনেকগুলো কমপ্লায়েন্স আছে, তো এই কারণে আগে ওমর আল জাবের ভাইকে ওরা হায়ার করছে। তারপর হচ্ছে গিয়ে ওরা মেসেঞ্জারটাকে তারপর ডেভেলপ করছে। তারপর আপনারা ইংল্যান্ডে এবং অন্যান্য দেশে, ইউরোপে মেসেঞ্জারটা শুধুমাত্র আগে তো আমেরিকায় রেস্ট্রিক্টেড ছিল, বাইরে ইউজ করতো না। তো ওই টিমটাকে লিড করছেন ওমর আল জাবির ভাই, এবং উনি অনেকগুলা কোম্পানিতে স্টার্ট আপেও কাজ করছেন। পেজ ফ্লেক্স নামে একটা ছিল, খুবই আর্লি স্টেজ, প্রায় সেই ২০০৮-৯ সালের কথা বলতেছি। সে সময় উনি এরকম টেক স্টার্ট আপে উনি কাজ করছেন। ইভেন ব্রিটিশ টেলিকমের মতন কোম্পানিতে কাজ করছেন। মেটার কথা তো আমি বললামই। তো ওমর আল জাবির ভাই আমাদের সিটিও হিসেবে কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আপনি যে কাহাফ গোল্ডের কথা শুনলেন, কাহাফ গোল্ডে আমাদের আছেন সৈয়দ সাদিক রেজা ভাই। উনি আমাদের সিএফও হিসেবে আছেন, এবং উনি এখন মোরাল পেল নামে একটা কোম্পানি আছে মালয়েশিয়াতে, এটার সিইও হিসেবে কাজ করতেছেন। আর উনি এইচএসবিসির খুব টপ ব্র্যাস ছিলেন বাংলাদেশের। আহ, তো ইভেন মানে আমি এই ঘটনাও শুনছি যে মানে উনার মানে উনি যে কাজগুলো করতেন, মানে গ্লোবাল এইচএসবিসি থেকে উনার সাথে অনেক কমিউনিকেশন করা লাগতো যে ঠিক আছে এটা এইভাবে না এইভাবে করো। এই জিনিসগুলো উনি করতেন খুবই কানেক্টেড পিপল। যে উনি যখন কথা বলেন আমার কাছে খুব আশ্চর্য লাগে, ভাই ইংল্যান্ডে কি 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 রেগুলেশন আছে সেটা নিয়ে কথা বলেন, মালয়েশিয়ার রেগুলেশন কি আছে সেটা নিয়ে কথা বলেন, বাংলাদেশের রেগুলেশন নিয়ে আছে সেটা নিয়ে কথা বলেন। বলতে বলতে আবার বলে যে তুরস্কের এই আইনটা তো আমি অত ভালো জানি না, এটা আমাকে একটু খোঁজ নিতে হবে। তো মানে সিএফও হিসেবে শুধু সিএফও না, মানে আপনার ফিনান্সিয়াল রেগুলেশনস গুলো কোথায় কি আছে এবং হুম। কোথায় কোন ভাবে কি করা যাবে সেই জিনিসটা সাদিক ভাই অসাধারণ। তো আর আর আপনি আছেন সিএও হিসেবে। আমি মানে চিফ অ্যাডভোকেসি অফিসার হিসেবে আছি। আপনি বলতে পারেন আমি তো মার্কেটিং এর লোক, তাহলে সিএমও না কেন? কারণ আমি চাই আসলে বাংলা কাফে আমরা গুগল থেকে বা মেটা থেকে এই লেভেল থেকে কোন একজন মানুষকে নিয়ে আসবো সিএমও হিসেবে, যেহেতু সিএমও ইজ এ বিগ পোস্ট। এখন আমার তো পদ ধরে রাখলে হবে না, এটা ছেড়ে ওই জন্য এটা ফাঁকা আছে তাদের জন্য, যদি আমাদের মার্কেটিং টিম বেশ বড়। আমাদের এখন টোটাল ভাই ৪৬ জনের মতন আছে, যাদের সবার নাম আপনি এখানে দেখতে পাচ্ছেন না।
অ্যাডভাইজার হিসেবে দেখতে পাচ্ছেন মাহমুদুল হাসান ভাই এটা আছেন। মোটামুটি থ্যাংকস। আমি বুঝতে পারতেছি খুবই কম্পিটেন্ট আলহামদুলিল্লাহ আপনাদের টিম। কিন্তু আপনাদের যদি প্রশ্ন করা হয় যে মার্কেটিং এ আবার একটু বিজনেসে চলে যাই, যে জি, আপনারা মনে করেন এটা খুব অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। ইন এ জি, সেন্স যে আপনি Facebook, Google, YouTube এর সাথে কম্পিট করতেছেন। সো জি, আপনি কিভাবে ধরেন আপনার দর্শকদের জন্য বা আপনার যারা পটেনশিয়াল ইনভেস্টর হইতে পারে, তাদেরকে হ্যাঁ, আপনি এই আশাবাদটা কিভাবে দিবেন যে এই হাইলি অ্যাম্বিশিয়াস প্রজেক্টটা সফল হবে এবং মুসলিম ওয়ার্লড এ আপনি মার্কেটিং করতে পারবেন। সেই মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাদের কি হচ্ছে কানেকশন বা মার্কেটিং এইটা নিয়ে যদি একটু বলতেন ভাই। জি ভাই এবং আসলে অফকোর্স এটার সাথে রিলেটেড হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল রিটার্ন ডেটা। যে জি, জি, সো ফার ডেফিনিটলি। ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। জি। আসলে ভাই এটা কিন্তু এমনি মানে খুবই আপনি যে প্রশ্ন করছেন যে এটা খুবই রিলেভেন্ট একটা প্রশ্ন যে আমি আসলে কার সাথে মারামারি করতেছি। আমি আসলে দাঁড়াচ্ছি গুগলের বিরুদ্ধে। আমি আসলে দাঁড়াচ্ছি মানে যার আসলে মানে $2 ট্রিলিয়ন ভ্যালুয়েশন আছে। মেটার বিরুদ্ধে দাঁড়াচ্ছি, ফেসবুকের বিরুদ্ধে দাঁড়াচ্ছি যাদের 1.45 ট্রিলিয়ন এর উপরে ভ্যালুয়েশন আছে। এখন আমার পয়েন্ট হচ্ছে যে দেখেন আমি আপনাদের এখানে মানে ব্রাউজারে যদি আমি হিসাব করি দেখেন গুগলের একটা ব্রাউজার আছে ক্রোম, এটা মার্কেট লিডার। তারপর হচ্ছে ফায়ারফক্স একটা ব্রাউজার আছে। তারপর হচ্ছে যে ব্রেভ নামে একটা ব্রাউজার আছে যেটাও হচ্ছে যারা আইটি প্রফেশনালস তারা সাধারণত বেশি ব্যবহার করেন কারণ এটা অ্যাড দেখায় কিন্তু ট্র্যাক করে না। তো দেখেন এই ফায়ারফক্স এর কিন্তু $593 মিলিয়ন রেভিনিউ আছে 2022 সালে। ব্রেভেরও $260 মিলিয়ন রেভিনিউ আছে। তো এটা দেখে আমি বুঝতে চাচ্ছি যে এইটা খুবই নিশ একটা লোকজন যেহেতু ব্যবহার করে ব্রেভের কথা বললে, সেটারও যদি আসলে $260 মিলিয়ন ভ্যালুয়েশন থাকে তাহলে আমরা বলতেছি যে আমরা মানে এত বিলিয়ন মুসলিম পৃথিবীতে 2 বিলিয়ন মুসলিম তাহলে সেই 2 বিলিয়ন মুসলিমের মধ্যে আমরা কি এই জিনিসটাকে সাকসেসফুল করতে পারবো না? এটাই হচ্ছে আপনার প্রশ্নটার উত্তর যে হ্যাঁ পারবো কি পারবো না। যে আমরা বর্তমানে আসলে কি দেখতে পাচ্ছি যে ডিজিটাল যেই অ্যাড মার্কেট আপনি দেখতেছেন যে গুগলের অ্যাড রেভিনিউ বেসিক্যালি কি কোথা থেকে আসে, ফেসবুকের অ্যাড রেভিনিউ বেসিক্যালি কোথা থেকে আসে। ইভেন আপনি যদি অ্যামাজনের কথা বলেন, অ্যামাজন সবাই দেখে মার্কেট প্লেস, তারা জিনিস বিক্রি করে কিন্তু জিনিস বিক্রি করে কিন্তু তাদের কোনো প্রফিট আসে না। তাদের একটা প্রফিট আসে AWS থেকে, অ্যামাজন ওয়েব সার্ভিস থেকে, আর একটা প্রফিট আসে হচ্ছে অ্যাড বিক্রি করার থেকে। যে আপনি যখন অ্যামাজনে ঢুকতেছেন আপনি যেই প্রোডাক্টগুলো দেখতেছেন, যে পয়সা দিবে তার প্রোডাক্টগুলোকে সে কিন্তু একটু সামনে নিয়ে আসে। এখান থেকেই আসলে তার বেসিক বিজনেসটা হয়। তো আপনি যদি দেখেন যে পৃথিবীতে বর্তমানে কসমেটিক্স বিজনেস, কসমেটিক্স, ফার্মাসিউটিক্যাল, হালাল ট্যুরিজম, হালাল লজিস্টিক্স, সাপ্লাই চেইন, তারপর মডার্ন ফ্যাশন, তারপর ইসলামিক ফিনান্স, এইগুলোর মার্কেট দেখেন যে মিলিয়ন ডলারে কত মিলিয়ন ডলারের মার্কেট আসলে এই জিনিসটা আছে। তো এইখানে কিন্তু আমার রেডি মার্কেট যে এই মানুষগুলা এই যে অ্যাডগুলা এখন গুগলে যাচ্ছে, এখন মেটাতে যাচ্ছে, এখন যে হালাল ফিনান্সের যে অ্যাডটা দিচ্ছে সে ফেসবুকে অ্যাড চালাচ্ছে আমরা দেখতেছি। আমি নিজে আমার ফেসবুক ইয়েতে নিউজ ফিডে আইডিএলসির অ্যাড দেখছি। তো এখন ব্যাপার হচ্ছে যে কিন্তু এটা তো সবার কাছে এটা তো টার্গেট করতে পারছেন। আপনি জানেন ফেসবুকে একটা সময় ইসলামকে টার্গেট করা যেত, মুসলিমদেরকে টার্গেট করা যেত। ওরা ধর্মভিত্তিক সমস্ত টার্গেট উঠাই দিচ্ছে। তো এখন আপনি মুসলিমদেরকে একটা মুসলিমদের প্রোডাক্ট, একটা হালাল ট্যুরিজমের একটা প্রোডাক্ট, আপনি হজের একটা অ্যাড দিবেন, হজের এজেন্টকে অ্যাড কি আপনি গুগলে দিবেন? আপনি চিন্তা করবেন যে কত টাকা আমার খরচ হয়ে যাচ্ছে, তার এগেইনস্ট রিটার্ন কত পাচ্ছি। কিন্তু আপনি যখন মাহফিলে দিবেন অ্যাডটা, তখন ডেফিনিটলি আপনি জানেন যে মাহফিল যারা দেখতেছে তাদের মধ্যে মুসলিমরাই প্রিডমিনেন্ট। কারণ সে হালাল একটা অ্যাড দেখতে চাচ্ছে, হালাল একটা শো দেখতে চাচ্ছে, হালাল ভাবে কোনো জিনিস শিখতে চাচ্ছে। ফলে সে আপনার টার্গেট মার্কেট যার কাছে খুব ইজিলি আপনি পৌঁছে যেতে পারবেন এবং আপনি তাকে না আপনার যে এটা প্রোডাক্ট। এটা মেক সেন্স করে ভাই। কিন্তু আমার যে প্রশ্নটা ধরেন 200 বিলিয়ন মুসলিম জি, আ ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ? 200 বিলিয়নই তো নাকি? জি, না 2 বিলিয়ন মুসলিম। 2 সো বিলিয়ন। 2 বিলিয়ন মুসলিম। এই যে এত মুসলিম, এর মধ্যে তো প্রিডমিনেন্টলি মনে হয় 70-80% হচ্ছে Facebook, Google ইউজ করতেছে বা YouTube। হ্যাঁ, তাই না? যাদের ইন্টারনেট অ্যাক্সেস আছে। এই বিরাট অংশের মধ্যে কতটুকু অংশকে আপনি ড্র করতে পারবেন আপনার ইকোসিস্টেমের মধ্যে? হ্যাঁ, এই জিনিসটা ভালো জিনিস বলছেন ভাই। সেটা হচ্ছে যে আমি একটু আপনাকে তাহলে ওই জায়গাটাতে চলে যাই। সেটা হচ্ছে যে আমি আসলে কতটুকু ড্র করতে পারবো। আ আমরা যে অনেক বড় মানুষজনকে ধরে ফেলবো এরকম আমরা আসলে চিন্তা করতেছি না। আমরা টার্গেট করছি কি, আমরা কিন্তু খুব নিশ নিয়ে টার্গেট করছি। যে আমরা শুধু ওইটুকুই টার্গেট করতেছি যে ধরেন যারা ওয়াজ শুনে তাদেরকে আমি টার্গেট করলাম। তাদেরকে যেন আমি আসলে আমার মাহফিলে আমি নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে যে এরপরে আমি ধরেন আপনার সে মানে রিলিজিয়াস, সে কোরআন শিখতেছে বা কোরআন শুনে তাকে আমি এখানে যেন নিয়ে আসতে পারি। এরকম করে আমি একেবারে সবাইকে যে একবারে নিয়ে আসতে পারবো এই জিনিসটা তো আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু আমরা দেখতেছি যে একটা মানুষের মধ্যে খুবই গ্রোয়িং একটা অসন্তুষ্ট বোধ আছে যে সে তার মনের কথাটা বলতে পারতেছে না।
তার মনের কথাটা সে প্রকাশ করতে পারতেছে না, ফেসবুকে বললে ফেসবুক তার অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে। তো এই যে মানুষের অসন্তোষ, মুসলিমদের অসন্তোষ, ইভেন এখন এটা আপনি দেখবেন যে নন মুসলিমদের মধ্যে হয়েছে, কারণ এই ফিলিস্তিন নিয়ে কথা বলার পরে প্রচুর নন মুসলিমদেরও অ্যাকাউন্ট গায়েব হয়ে গেছে। তো এই যে অসন্তোষগুলো, সেই অসন্তোষের কারণে দেখা যাবে যে প্রচুর মানুষ, যেমন মাহফিলের কথা বললাম না আমরা, কিন্তু এটা সরি হিকমার কথা বললাম যেটা আমরা লঞ্চই করিনি, কিন্তু তারপরে হিকমাতে আমাদের মানে 50,000 আমরা পেয়ে গেছি। লঞ্চ অফিসিয়ালি লঞ্চ করা নাই, একটা ফেসবুক পোস্ট পর্যন্ত দেওয়া হয় নাই, মার্কেটিং এর কোনো ইমেল যায় নাই, কিন্তু তারপরে 50,000 মানুষ এটাকে ডাউনলোড করে ইউজ করা শুরু করে দিচ্ছে। কেন? কারণ আসলে সে ফেসবুক ইউজ করতে চায় না। তো আমাদের এই জিনিসগুলো আমরা খুব হিসাব করে করছি যে আমরা যদি প্ল্যান করে বিজনেস অ্যাকুইজিশন, যে অ্যাকুইজিশনটা উইজডেভস এর ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে, যেটা সরোবরের ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে, সেটাও যে এখানে সাকসেসফুল হবে, আমরা যে গ্রোথটা দেখাইছি যে আমরা এত পার্সেন্ট মানুষকে সাবস্ক্রাইবার নিব, সাবস্ক্রাইবার হিসেবে গ্রো করব, ইনশাল্লাহ আমরা আশা করি যে জিনিসটা আমাদের ওই বিজনেস প্র্যাকটিসগুলো করলে সাকসেসফুল হবে ইনশাল্লাহ। তো ওকে। এখানে আমাদের শুধুমাত্র ধরেন মাহফিলের একটা প্রজেক্টের রেভিনিউ যদি আপনাকে দেখাই, যে আমাদের 50 ইয়ার অপারেশনে আমাদের আপনাদের 150 সোফার সবচেয়ে হাইয়েস্ট রেভিনিউ আর্নকারী অ্যাপ কোনটা? কাহাফগার্ড না মাহফিল? আমাদের কাহাফগার্ড, মাহফিল, মুসলিমস ডে, আমাদের কিন্তু অ্যাড নেটওয়ার্ক যেটা, সেই অ্যাড নেটওয়ার্কটা শুধুমাত্র, আমি এই কথাটা বলতে পারবো না যে শুধু মাহফিল হায়েস্ট ইনকামকারী, কারণ আমার মাহফিলও যেরকম অ্যাড শো করে, মুসলিমস ডে তেও অ্যাড শো করে, হিকমাতেও অ্যাড শো করে, আমার কাহাফ ব্রাউজারও অ্যাড শো করে। আমাদের যেই সেন্ট্রাল কাহাফ অ্যাড যেই সিস্টেমটা, সেই কাহাফ অ্যাড কিন্তু আমাদের সবগুলো চ্যানেলে অ্যাড শো করে। ব্যাপারটা বুঝতে পারছেন ভাই? তো সুতরাং জি। আমি এই কারণে আপনাকে একদম স্পেসিফিক এই কথাটা বলতে পারবো না, কারণ আমাদের সেন্ট্রাল অ্যাড সিস্টেমের থেকে সবখানে যায়। ওকে, তবে আমাদের ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। ওকে। ইমপ্রেশন হুম। সবচেয়ে বেশি হচ্ছে মুসলিমস যেতে, কারণ এটার ইউজার সবচেয়ে বেশি, এরপরে মাহফিলে আমাদের ইমপ্রেশন সো বেশি। আপনাদের এই যে জুন 2025 আপনারা দেখাচ্ছেন কি 0.1 মিলিয়ন ইউএসডি? হ্যাঁ, মানে জুন 2028 এর কথা আমরা দেখাচ্ছি ভাই। জুন 2028 এ যদি আপনি দেখেন যে ওই সময় আমরা আসলে এটাকে প্রফিটেবিলিটিতে আসতে পারবো। তার আগ পর্যন্ত আমাদের যে কস্ট, সেই কস্টটার কারণে এটা আমাদের নেগেটিভ থাকবে। না, আমি 0.1 দেখতে পাচ্ছি জুন 2025 এ ও আচ্ছা, এই ডেটাটার কথা বলছেন। জি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মাহফিলের। একটা রেভিনিউর প্রজেকশন। কিন্তু এই জিনিসটা এখন আমরা আসলে এই জিনিসটা এখন আমরা অ্যাচিভ করতে পারি নাই। কারণ এইটা অ্যাচিভ করার জন্য যে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করার দরকার ছিল, সেই কাজগুলো আসলে আমরা করতে পারি নাই। আমাদের যেহেতু ফান্ড একটা ক্রাইসিস আছেই, সেই ক্রাইসিসের কারণে এই জিনিসটাকে একটু পিছায় গেছে। এই জিনিসটা পিছিয়ে ওকে। আমরা 2026 সালে এটা হচ্ছে আমাদের টার্গেট। কিন্তু আপনারা যে গ্রোথ প্রজেক্ট করতেছেন এটা স্পেকটাকুলার যদি হয়, কিন্তু কথা হচ্ছে এটা করার জন্য আপনারা কি রিয়েলিস্টিক প্রজেকশন করছেন? মানে নাকি অনেক বেশি অ্যাম্বিশিয়াস প্রজেকশন এটা? না, না ভাই, আমি আসলে আমাদের বেশ কনজারভেটিভ প্রজেকশন করা হয়েছে, এবং আমি যদি আপনার সাথে আমাদের রিসেন্ট ডেটাটা শেয়ার করতে পারতাম, মানে আমার কাছে জাস্ট রিসেন্ট ডেটাটা আছে আচ্ছা, হয়তো। আপনি ভার্বালি বলতে পারেন, সেটা অসুবিধা নেই। হুম। হ্যাঁ, মানে আমাদের 1 মিলিয়ন ইউজার বা ডেইলি অ্যাক্টিভ ইউজার আমরা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ অ্যাচিভ করতে পারছি। এখন যে জিনিসটা আমাদের আলহামদুলিল্লাহ। রেগুলার, যেমন আমরা ৫ বছরে মাহফিল তো আসলে আমরা অ্যাকুইর করছি। মাহফিল ৫ বছরে ২,০০০ ২,০০০ ছিল এখানে আপনার পাবলিশার ছিল। সেখানে লাস্ট ৫ মাসে আমরা আরো নতুন ৭,০০০ পাবলিশার এখানে এড করছি। তা আপনি বুঝতে পারতেছেন যে আমরা বলতেছি যে মানে এই জিনিসটা সম্ভব হয় না কেন? কারণ এখানে তার একটা মানে কি আপনারা শুধু ইউজার না, আপনারা অ্যাড রেভিনিউ পাচ্ছেন অলরেডি? হ্যাঁ, মানে এড রেভিনিউ তো ডেফিনিটলি পাচ্ছি। কিন্তু আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পাবলিশার এড করা। কারণ কনটেন্ট ক্রিয়েটর যদি আমার না থাকে, তাহলে আমার মানুষজন এসে দেখবেটা কি? তো এই কারণে আমাদের এখন ফার্স্ট টার্গেটটা হচ্ছে যে আমাদের খরচ হচ্ছে কেন? কারণ আমরা এখানে এখন টাকা বার্ন করতেছি আমাদের সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য, যেন একসাথে আমরা অনেক বেশি ভিডিও হোস্ট করতে পারি। আমরা যেহেতু নিজেদের হোস্টিং ব্যবহার করি, আমাদের নিজেদের মানে আমাদের এখানে স্টোরেজ নিজেদের ইউজ করি। সুতরাং এখানে যদি আর্কিটেকচারটা ভালো না হয়, যেখানে ওমর জাবির ভাই ইমেন্স ভ্যালু রাখছেন, আমরা যখন মাহফিল অ্যাকুইর করি তখন মাহফিলের ১৫ লাখ টাকা পার মান্থ আসলে আপনার কস্ট ছিল, অপারেটিং কস্ট ছিল। মানে ওরা ওদের বিল দিতে দিতেই শেষ হয়ে যাচ্ছিল, স্টোরেজের বিল। তো ওমর আল জাবির ভাই যেভাবে যে কম্প্রেশন রেশিওটা, যে কম্প্রেশন মেকানিজমটা, অ্যালগোরিদমটা ঠিক করছেন, এবং উনি যেভাবে এটাকে চেঞ্জ করছেন, আর্কিটেকচারটাকে যেটা সাজাইছেন, আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে আমাদের খরচ ২ লাখ টাকা নেমে আসছে মান্থলি। তো এই কারণে আমাদের একটু হিকআপ করতে হয়েছে ইনিশিয়ালি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের যেই ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে এখন কন্টেন্ট ক্রিয়েটাররাও আরো অনেক বেশি আরামে তাদের কন্টেন্ট আপলোড করতে পারবেন। আবার যারা ভিজিটার তারাও সেই কন্টেন্টগুলো দেখতে পারবেন। এই জিনিসটা আমরা অনেক বেশি। আচ্ছা, আপনি স্পেসিফিক্যালি মাহফিলের রেভিনিউ দেখাচ্ছেন।
আপনাদের কি এইভাবে ব্রেকডাউন অন্য অ্যাপগুলোরও রেভিনিউ আছে নাকি মাহফিল বিং দ্য হাইয়েস্ট ইউ আর শোয়িং দ্য না, মাহফিল? না ভাই, আমি 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 ধরেন এই যে যেমন এটা হচ্ছে কাহাফ ব্রাউজার। কাহাফ ব্রাউজারও আমরা এরকম প্রত্যেকটারই আমাদের এরকম রেভিনিউ মডেল করা আছে। এবং এগুলা আপনি যে কথাটা বলছিলেন আমরা কি অ্যাম্বিশাস নাকি, মানে আমাদের যে ডেটাগুলা সেই ডেটাগুলা কিন্তু স্ট্যাটিস্টিকার থেকে ডেটা কিনে আমাদের ডেটার উপর প্রজেকশন করা। আমি মানে মনে আসছে বানায় দিছি এরকম কোনো কিছু না। তো ওকে। ফলে আমরা ধরেন এখন আপনি বলতে পারেন যে এটা হবে কি হবে না। কিন্তু ভাই এই এখন যে জুন 2025 এ আপনার যে জি, 2.5 মিলিয়ন প্রজেকশন ছিল কাহাফ ব্রাউজার। Oh no, জি। is it like 2.5 million USD নাকি সাবস্ক্রাইবার নাম্বার 2.5 মিলিয়ন? হ্যাঁ, মানে আমাদের প্রজেকশনটা ছিল যে আমরা যদি অ্যা এই পরিমাণ সাবস্ক্রাইবার আমরা গ্রো করতে পারি তাহলে আমাদের হচ্ছে এইরকম একটা ধরেন এখানে কিন্তু 10,000 মানে $10,000 এর মতন এখানে খুব একটা খুবই সামান্য একটা রেভিনিউ হবে। কিন্তু যখন আমি বাড়তে থাকবো তখন আমার তখন গ্রোথটা বাড়বে ওকে। ইনশাআল্লাহ। তো আমাদের প্রত্যেকটা বিজনেস মডেলই আমরা ইয়ে করে রাখছি ভাই। আমাদের এখানে বিজনেস মডেল দেখাচ্ছে এবং আপনারা দেখতে পারবেন যে কোন জায়গা থেকে যে পজিটিভ এ যে ব্রাউজার প্রফিটেবিলিটি 3rd ইয়ার থেকে যে এনশিওরড হবে। যদি আমরা যেই সেলটা টার্গেট করে তার রাখছি মানে সেই আপনারা আশা করতেছেন যে আপনাদের তো ফান্ড ক্রাঞ্চ বললেন। তো আপনারা নিশ্চয়ই আপনাদের ইনভেস্টর অ্যাট্রাক্ট করার কোনো পলিসি আছে। তো জি, আপনি ইনভেস্টরের জন্য কি মেসেজ দিবেন? যদি আপনি আপনার ওই স্লাইডটাতে আবার যান, পিছনে যান। যে ডেটা স্লাইডটা, হ্যাঁ, ডেটা স্লাইডে যে আপনি ইনভেস্টরকে কি বলবেন? যে আপনি ব্রেক ইভেন এ ধরেন একজন ইনভেস্টর ফর এক্সাম্পল বাংলাদেশী টাকায় ৳১০,০০,০০০ বিনিয়োগ করল। কথার কথা। এবং সে কখন ব্রেক ইভেন এ যাবে বা প্রফিটেবিলিটি তে যাবে কয় বছরের মধ্যে? সিম্পল ম্যাথ বুঝার জন্য ভাই। হ্যাঁ। আচ্ছা, সিম্পল ম্যাথড বোঝানোর জন্য আমার জন্য যেটা সুবিধা হবে ভাই সেটা হচ্ছে যে আমি আপনার সাথে যে মিটিংটা করার কথা যে ইনভেস্টমেন্ট নিয়ে, সেই মিটিংটা আমি একটু পিছাচ্ছি এই কারণে, কারণ আমি আপনাদের সাথে আসলে অ্যাকচুয়ালি একদম রিয়েল ডেটা শেয়ার করতে চাই। যে ২০২৪ সাল থেকে আমরা যখন কাজ করতেছি, আমরা ২০২৪ সাল থেকে ১ম রেভিনিউ জেনারেশন শুরু করছি। ১ম অ্যাড দেখানো শুরু করছি এবং পয়সা পাওয়া শুরু করছি। সেখান থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত আমাদের আসলে কি অবস্থা। তো এই প্রজেকশনের উপর ভিত্তি করে মানে আপনি খালি এইটুকু ধরে নেবেন যে এরা কোনো মার্কেটিং করে নাই। যা এড দেখাইছে, যা করছে সবই অর্গানিক। তো হুম, সেখান থেকে শুরু করে আমার আসলে বিজনেসের এই প্রজেকশনটা যদি আমি রাখি, সেখানে আপনি দেখবেন যে এখানে আমাদের 39 মানে 3rd ইয়ারে আমরা হচ্ছে গিয়ে পজিটিভে যাচ্ছি এবং আমাদের এক্সপেক্টেড আর্নিং, হ্যাঁ? বিফোর ট্যাক্স তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন এগুলা বাদ দিলে আমাদের $23 মিলিয়ন এর কাছাকাছি আসতেছে। তো ফলে আমরা যখন মানে এমনি নরমাল এই আমি আপনাকে দেখাইলাম যে একটা ব্রেভের মতো একটা ব্রাউজার, যে ব্রাউজারটা শুধুমাত্র মানে মোটামুটি আইটি প্রফেশনালরা ছাড়া অন্য কাউকে আমি ব্যবহার করতে দেখি নাই। তো সেটাও যদি $260 মিলিয়ন এর রেভিনিউ তাদের থাকে তাহলে আমি ওয়াই নট যে 2 বিলিয়ন মুসলিম, সেই মুসলিমের মধ্যে আমার কতটুকু পার্সেন্টেজ দরকার? মানে কত ছোট আপনি বলবেন যে আপনি পারবেন না, পারবেন না, পারবেন না। সেই পারবেন না কত ছোট পার্সেন্টেজ হইলেও আমার আসলে $23 মিলিয়ন ইউএসডি আমার আর্নিং থাকবে এট দ্য এন্ড অফ 5th ইয়ার। মানে এটা বুঝতে আসলে পারছি। কনজারভেটিভ এরও কনজারভেটিভ। খুবই কনজারভেটিভ একটা আসলে করা হইছে। তার মানে আপনি উইদিন মানে 5th ইয়ার আপনি ৫ বছরের টাইমলাইনটা বলতেছেন। আপনি কিরকম ROI এক্সপেক্ট করছেন? যে ১০,০০,০০০ বা ২০,০০,০০০ ইনভেস্ট করলো এখন, সে ৫ বছর পরে এইটা কি 10% গ্রোথ দেখবে? 20% গ্রোথ দেখবে? মানি যদি আপনি একটু এই টার্মে বলতেন। আচ্ছা, দশ এখানে ব্যাপারটা হচ্ছে কি ভাই, মানে আরওআই এর কথা যদি আপনি বলেন, যেমন ধরেন মানে Amazon এ অবশ্যই গিভেন দ্যাট অপু ভাই যে দেয়ার আর মেনি আনসার্টেইন ফ্যাক্টর এবং দিস ইস অ্যান অ্যামেজিং প্রজেক্ট আলহামদুলিল্লাহ এবং ফার্স্ট অফ অল এই থিংকিং প্রসেসটাকে আমি খুব ওয়েলকাম করি। আমি খুবই আপনাদেরকে এইজন্য সাধুবাদ দেই যে আলহামদুলিল্লাহ মানে মুসলিমদের ইনোভেশন এ আমরা বলি পিছানো। সেখান থেকে আপনারা এই চিন্তাটা করেছেন, সামনে আসছেন। আপনাদের খুবই অ্যামেজিং একটা অসাম একটা টিম আপনারা আ মানি একসাথে দাঁড়াইছেন। অল দোজ আর ভেরি গুড থিংস। এখন ইনভেস্টর পার্সপেক্টিভ এ যখন কেউ জানতে চাবে যে সে যখন ইনভেস্টমেন্ট করবে তার 5 ইয়ার্স ডাউন দ্য লাইন সে আসলে কিরকম গ্রোথ দেখতেছে বা ROI এটা যদি আপনি একেবারে লেম্যান টার্মস এ বলেন আরকি। আচ্ছা, মানে লেম্যান টার্মস এ যদি আমি বলি ভাই যে ধরেন আমাদের এখন আ কোম্পানির ভ্যালু কত? আর 5 ইয়ার্স পরে কোম্পানির ভ্যালুটা কত দাঁড়াবে? এক্সাক্টলি, জি। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ? যে ধরেন Amazon এর কথা যদি আপনি বলেন যে Amazon কি ROI হিসেবে, যেমন ROI হিসেবে ধরেন আপনার কিছু কোম্পানি থাকে যে ROI তারা প্রতি বছর ইনসেনটিভ দেয়। যে আমরা এই বছর
1 কোটি টাকা প্রফিট করছি, আমি 10 লাখ টাকা আমার অপু ইনভেস্টরদের। ভাই, আপনার যদি আর কোনো ডাটা দেখানোর না থাকে আপনি হয়তো স্ক্রিনশট অফ করে দিতে পারেন। আচ্ছা, জি। হুম, হুম। তো ঠিক আছে ভাই, এখন যেটা বলতেছিলাম যে এখন আমি এরকম এই ব্যাপারটা খেয়াল করেন যে অ্যামাজন কিন্তু টিল ডেট তার ইনভেস্টরদেরকে বা তার শেয়ার হোল্ডারদেরকে সে 1 টাকাও ইনসেন্টিভ হিসেবে দেয় নাই। $1 ইনসেন্টিভ হিসেবে দেয় নাই। তাহলে আপনি বলতে পারতেন তাহলে কেন অ্যামাজনের শেয়ারের দাম এত বেশি? কারণ ওরা যেই আর্নিংটাই আসছে এই আর্নিংটাই ওরা আরো ইনভেস্টমেন্ট করছে, এবং এটা আপনার টেক কমিউনিটিতে কথাটা বলা হয়ে থাকে যে অ্যামাজন যেদিনকে ইনভেস্ট করা বন্ধ করবে এবং যেদিনকে ওরা রিটার্ন দেওয়া শুরু করবে সেদিন থেকে অ্যামাজনের শেয়ারের প্রাইস কমে যাবে। তো আমাদের ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা খালি যে শুধুমাত্র আমাদের শেয়ারের প্রাইস বাড়াবো, যার আর্নিং আসবে সেই আর্নিংটাই আমরা ইনভেস্ট করব এরকম না। কিন্তু এটা সত্যি কথা সেটা হচ্ছে যে ধরেন আমরা এখন যে লেভেলে আছি, কখনো হয়তো আমাদের ডেটা, আমরা যেমন আমাদের হচ্ছে পুরা ডেটাগুলো যেমন মাহফিলে প্রচুর ডেটা আপনি বুঝতেছেন। তো এই ডেটাটা পুরোটাই আসলে হোস্ট করা হচ্ছে আপনার মাইক্রোসফটের সার্ভারে, অ্যাজিউরে। তো এখন আমাদের এই যে ক্লাউড বেসড অ্যাজুর আমরা ব্যবহার করতেছি, কখনো এখানে এটার মধ্যে কিন্তু ওদের বাই ডিফল্ট একটা ফিল্টারিং আছে, এবং আমাদেরকে ওই মাহফিলে ফিলিস্তিন নিয়ে কিছু লিখলে বা হিকমাতে ফিলিস্তিন নিয়ে কিছু লিখলে এটা আটকা দেয়। তো তখন আমাদেরকে করতে হয় কি, অ্যাজিউরের ওই ফিল্টারটা অফ করে দিতে হয়, যে অটোমেটিক ফিল্টার বন্ধ, ম্যানুয়াল ফিল্টার অন, যাতে এই কিওয়ার্ডগুলা দিয়ে ওরা আটকাতে না পারে, এই ভিডিওগুলো এই ছবিগুলো যেন ওরা না আটকায়। তো আমি যে কথাটা বলছিলাম যে কখনো হইতেও পারে যে ধরেন আসলে আমি যাদের বিরুদ্ধে আসলে নামছি তারা আমাকে বললো যে না, আমরা তোমাদেরকে আমাদের এই সার্ভিসটা দিব না, এই ডেটা হোস্টিং সার্ভিসটা দিব না। আমাকে তখন ডেটা স্টোরেজ নিজের ক্লাউড স্টোরেজ সিস্টেম বানানো লাগতে পারে, যদি আমাদের সেরকম আপাতত প্ল্যান নেই, কিন্তু লাগতে পারে, আমি বলতেছি। এই কারণে এই জায়গাটাতে একটা আনসার্টিনিটি আছে যে আমি আমার প্রজেক্টেড রেভিনিউ যে গ্রো করলাম, প্রজেক্টের রেভিনিউ আমি পাইলামও, কিন্তু দেখা গেল যে প্রজেক্টের রেভিনিউ দেখা গেল আমার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে খরচ হয়ে গেল। এরকম এই জিনিসটা হইতে পারে। এরকম যদি এই জিনিসটা হয় তাহলে হয়তো আমরা ওই যেটা বললাম যে ওই যে লাভের টাকাকে আমি আপনাকে টাকা হিসেবে দিতে পারতেছি না, টাকা হিসেবে দিতে পারতেছি না, কিন্তু ডেফিনেটলি রিইনভেস্টমেন্ট। রিইনভেস্টমেন্ট হবে, রিইনভেস্টমেন্ট হয়ে এটা কোম্পানির মধ্যে থেকে যাবে। আর আমাদের নর্মালি সব জিনিসগুলো যদি এরকম কম বেশি ভাবে থাকে, তাহলে আমাদের প্ল্যান তো অবশ্যই ভাই যে আমরা শুধু কোম্পানির ভ্যালু বাড়াবো তাও না, আমাদের যে প্রফিটটা আসবে সেই প্রফিটের পার্সেন্টেজটা এখন যারা ইকুইটি ওনার, যারা শেয়ার হোল্ডার, যারা আমাদের $10,000 আমরা দিয়ে অনেকে আমাদের কাছ থেকে শেয়ার নিছেন, তাদেরকে আমরা তুর্কির কাহাফ ইয়ালজিম কোম্পানিটা যে ওনার হিসেবে আমরা তাদেরকে রেজিস্টার্ড করছি, সেই রেজিস্ট্রেশন তারা সেই শেয়ারের পার্সেন্টেজ হিসেবে সে কিন্তু প্রফিটের টাকাও ড্র করবে। এখন এই অ্যামাউন্টটা কত হবে, এই জায়গাটাতে একটা আনসার্টেনিটি আছে, যে আমি 2 বছর বা 3 বছর পরে আমার বিল্ডিংটা শেষ হওয়ার পরে, আমার কোন ইনফ্রাস্ট্রাকচারগুলো বানানো শেষ হওয়ার পরে, আমি যখন রেভিনিউয়ের দিকে যাব, যখন আমার টাকা আসতে শুরু করবে এবং আমার ব্রেক ইভেনটা পার হয়ে যাবে, অর্থাৎ আমার খরচের থেকে ইনকাম বেশি, তখন আমি তো আসলে বছর শেষে আমি চিন্তা করব যে আমি তাকে প্রফিটেবিলিটি দিব কিনা, আমি তাকে প্রফিটের কত পার্সেন্টেজ দিব। তো এইটা কিন্তু যে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যেরকম হয় এটাও সেরকম হবে, যে আপনি প্রতি বছর শেষে আমরা ডিসিশন নিব যে এই বছর আমরা কত টাকা ইনসেন্টিভ হিসেবে দিব। তো আরওআই ব্যাপারটা ওইখান থেকে আসবে, যে কত টাকা আমরা প্রফিট দিচ্ছি। কিন্তু আপনি কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন বলেন, কোম্পানির ভ্যালুয়েশন। এক্স্যাক্টলি, মানে কোম্পানির ভ্যালুয়েশন, আমাদের এখনকার ভ্যালুয়েশন একদম লেটেস্ট যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনও আমাদের হচ্ছে $39 মিলিয়ন ভ্যালুয়েশন। এবং এটা খুবই ভাই কনজারভেটিভ, কারণ আমাদের যে 6টা অ্যাপ আছে, যে 6টা অ্যাপের এখন যেই পরিমাণ আসলে ডাউনলোড আছে, শুধু যদি আপনি দেখেন যে মুসলিমস যে অ্যাপটা, সেই মুসলিমস যে অ্যাপের একটা কম্পিটিটর আপনি যদি বলেন সেটা হচ্ছে মুসলিম প্রো, যেটা হয়তো আপনার আমেরিকাতে অনেকে ব্যবহার করেন, আপনি এটার নাম শুনছেন। তো হুম, এই হুম। মুসলিম প্রোর ওই ভ্যালুয়েশন কিন্তু $20 মিলিয়ন। সেখানে মুসলিম প্রোর যেই পরিমাণ ইউজার, তার হাফ ইউজার নিয়ে আমি এটার ভ্যালুয়েশন ধরতেছি হয়তো অ্যারাউন্ড $5 মিলিয়ন মতন। ওকে, তো তো আপনি 5 ইয়ার্স ডাউন দ্য লাইন আপনার এই 35 মিলিয়ন ভ্যালুয়েশনটাকে কোথায় দেখতেছেন আপনি? 35 মিলিয়ন কোথায় দেখছি এই জিনিসটা আমি এখন আসলে আমি এখনো আপনাকে বলতে পারবো না, কারণ এই জিনিস একদম লেটেস্ট ডেটার উপরে বেসিস করে, মানে আমি আপনাকে একটা ফাও কথা বলে দিলাম আজকে, এটা এইটা আসলে আমি চাই না। এখনো এই জিনিসটা আমাদের ফিনান্স টিম এই জিনিসটা নিয়ে কাজ করতেছে, যে আমি ওনাদের কাছে এই রিকোয়ারমেন্টে দিয়ে রাখছি যে ভাই আপনি আমাকে খুব ইমিডিয়েটলি আমাদেরকে এই জিনিসটা দেন, যে 5 ইয়ার্সের প্রজেকশনটা কি, আমাদের কারেন্ট যেই গত 1 বছরের আমাদের যে খরচ এবং যে ইনকাম এবং আমাদের যে গ্রোথ, এরা যদি আমরা 5 ইয়ারের কিন্তু প্রজেক্ট। আপনি আপনার নিজের একটা বলপার্ক অ্যাজাম্পশন তো হইতেই পারে, যেহেতু আপনি 1 বছরের একটা গ্রোথ
কার্ভ দেখছেন, তাই না? যে আমরা ২০২৪ কই ছিলাম, এখন আমরা কই আছি। এইভাবে যদি আপনি একটা assumption করেন। আমি ভাই জানি যে that will not be financially sound জি or ভাই professional view, এটা আপনার পার্সোনাল। বাট I want to know that from you. ভাই আমি তো বাংলাদেশে সেকেন্ড ইউনিকর্ন হিসেবে কাহাফকে দেখি ভাই। আমি $1 বিলিয়ন আমি তো ভ্যালুয়েশন $1 বিলিয়ন পার হয়ে যেতে দেখতেছি ইনশাল্লাহ। 1 বিলিয়ন? জি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই মেহনত, এই এফোর্ট কে কবুল করুক। I will be very happy যদি আপনার এই আমি ড্রিমই বলতেছি আপাতত, বাট এইটা যদি রিয়েলিটি হয় এবং উই হোপ দ্যাট ইট উইল বি ইনশাআল্লাহ। আপনাদের খুব এফিশিয়েন্ট এবং কম্পিটিটিভ একটা টিম। তো আপনি মোটামুটি আমার যে কোয়েশ্চেন গুলা ছিল যে ফাইন্যান্সিয়াল রিটার্ন কেমন হইতে পারে? মানে কোম্পানির এভালুয়েশন হিসেবে, ইনভেস্টরের ROI হিসেবে এবং আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি লাস্ট একটা প্রশ্ন করি অপু ভাই। আমরা অনেক সময় নিয়ে নিছি। আমি লাস্ট একটা প্রশ্ন আপনার জন্য। সেটা হচ্ছে যে আপনি মুসলিম দেশগুলাই যেহেতু আপনার প্রাইমারি সাবস্ক্রাইবার মুসলিমরাই। সো আপনি জি মুসলিম ওয়ার্লড এ আপনার মার্কেটিং মানে কোন প্ল্যান, স্ট্র্যাটেজি ডেফিনিটলি আছে। সেটা নিয়ে আপনারা কি কাজ করতেছেন? আমরা তো প্রাইমারিলি ভাই মার্কেটিং এর কোনো খরচই করতেছি না। অ্যাকচুয়ালি আমাদের আসলে খরচ করার মতো টাকাও নাই, কারণ আমরা তো বিল্ডের প্রোডাক্ট বিল্ডের পিছনে আমাদের যে খরচগুলো আছে সে সব খরচগুলো হয়ে যাচ্ছে। হুম, তো এখন পর্যন্ত আমাদের মার্কেটিংটা আসলে পুরোপুরি অর্গানিক। যেরকম আমরা বললাম যে হিকমা এখন আমরা অফিসিয়ালি লঞ্চই করিনি, তারপরেও হিকমা আসলে মানে 50,000 ডাউনলোড হয়ে গেছে এবং 50,000 হয়েছে। যেখানে মনে করেন ধরেন আমাদের অন্যান্য প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা মেইন মার্কেটিংটা এখন ব্যবহার করছি সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ধরেন আমাদের পরিচিত যারা স্কলার আছেন বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন তাদেরকে আমরা বলছি এই প্রোডাক্টটা আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মানুষজন এটাকে স্বতঃস্ফূর্তভাবে নিছেন। মানে আমরা চিনি না জানি না সেও পর্যন্ত কাফ গার্ড নিয়ে একটা ভিডিও বানাইছে, দেখেন ভাই কাফ গার্ড ইনস্টল করার পর আমার কত সুবিধা হয়েছে। মানে একেবারে সাধারণ মানুষজন তাকে আমাকে বলছেন যে ভাই আমি আমার আম্মার মোবাইলে ইউটিউব ডিঅ্যাক্টিভেট করে দিছি, মাহফিল ইনস্টল করে দিছি, দিয়ে আম্মারে বলছি তুমি এখন যা খুশি তাই দেখো। ফলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে মানে সাধারণ মানুষের যে আসলে তার মানে মানে আপনারা অর্গানিক মার্কেটিং পেয়ে যাচ্ছেন ভাই। একদম মানে 100% এখন পর্যন্ত ভাই আমাদের আসলে পেইড মার্কেটিং যা করা সুবহানাল্লাহ। হইছে, শুধুমাত্র করা হইছে হচ্ছে পরীক্ষা করার জন্য যে আমি এই অ্যাকুইজিশন যখন ফেজে যাব, মানে আমাদের ফিন্যান্সিয়াল প্ল্যানিং এর জন্য এটা হিসাব করা লাগবে না যে আমার মার্কেটিং এ কত খরচ আছে। শুধুমাত্র এই খরচটাই করা হইছে, মানে যা যেইটুকু পেইড মার্কেটিং আমাদের করা হইছে এই কারণেই করা হইছে যে এই এক্সপেরিমেন্টটা করে দেখার জন্য যে আমার কি আসলে হিকমা ডাউনলোড করাতে $3 লাগে নাকি একটা একটা ইনস্টল করাতে $1 লাগে। তা আমরা দেখছি মাহফিলের ক্ষেত্রে দেখছি, হিকমাতে দেখছি প্রত্যেকটারই অ্যাকুইজিশন কস্ট আমরা মানে 0.8 থেকে $0.9 আমরা দেখতেছি যে এর মধ্যে আমরা অ্যাকুইজিশন কস্ট করাইতে পারতেছি এখনো পর্যন্ত। কিন্তু আমরা যখন যেটাকে অর্গানিক যা বাকি যা গ্রোথ আছে গ্রোথটা পুরোপুরি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং। এবং আমাদের একেবারে আপনি ইউসুফ সুলতান ভাইকে চিনেন, ইউসুফ সুলতান ভাইকে কিন্তু আমরা ইকুইটি ওনারশিপ দিছি এই কারণে যেন উনি বিভিন্ন স্কলারদের সাথে, গ্লোবাল স্কলারদের সাথে আমাদের মাহফিল এবং হিকমা কাফগার্ড এগুলো নিয়ে যেন কথা বলেন, কথা বলার জন্য একটা র্যাপো বিল্ড করেন। তারপর হচ্ছে ওমর আল জাবির ভাইয়ের মাধ্যমে হতে ডক্টর মোহাম্মদ সালার কথা আপনি জানেন। তো ওনাদের সাথে আমাদের মোটামুটি একটা সম্পর্ক আছে যাদের সাথে আমরা শেখ আহমেদুল্লাহর সাথে আমরা কানেক্টেড। উনি কাফগার্ড নিয়ে একাধিকবার বলছেন, ডক্টর মোহাম্মদ মানজুরুল্লাহি বলছেন। বাংলাদেশি স্কলাররা মোটামুটি সবাই এই ব্যাপারগুলোতে জানেন। এবং যেহেতু উনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আসলে আনসার্টিনিটিতে উনাদের নিজেদের ইউটিউব চ্যানেল, নিজেদের ফেসবুক পেজে আছেন, ফলে ওনারাও অনেক আমরা দেখছি অনেক বেশি আগ্রহী এবং ওনারা এখানে অনেক সেফ ফিল করছেন যে ঠিক আছে আমার সব ভিডিও যেন চলে না যায়, আমার সব কথা যেন চলে না যায়, একটা জায়গায় যেন জিনিসগুলো থেকে যায় অন্তত। যাক জাযাকাল্লাহ। আমরা খুবই ইন্ট্রিগিং ইনসাইটফুল আলোচনা ছিল এবং আমার কাছে আজকে খুব মানে আমরা রেগুলারলি দেখা যায় হয়তো বিভিন্ন টপিক নিয়ে ট্র্যাডিশনাল টপিক নিয়ে কথা বলি। বাট আপনাদের এইটা পুরাই আউট অফ দ্য বক্স থিংকিং, পুরাই ইনোভেটিভ থিংকিং এবং যেহেতু আপনি ১ম এ যে আমি কাহাফ নামটাই আমার অনেককে ভাই বিশ্বাস করেন আমাকে নিজেকে সহ এই নাম ইটসেলফ আপনাকে একটা থট দিবে যে ওয়াই কাহাফ? সো আমরা পরে আপনার এই আলোচনাতে প্রিটি ক্লিয়ার দর্শকদের জন্য। যদিও কিছু ধারণা দর্শকরা নাম থেকেই বুঝতে পারবে। আপনি যেটা বললেন যে কোরআনের আয়াত কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, দৃষ্টিকে অবনত করো। আপনারা এইটা নিয়ে অনেক রিসোর্স ইউজ করছেন। যে ব্ল্যাক লিস্ট করা, পর্ন সাইট কিভাবে ব্লক করা যায়। আপনারা অনেক সময় স্পেন্ড করছেন এবং এই ব্যাপারে তো আসলে ভাই আমরা হয়তো হ্যাঁ, আমরা ডেফিনিটলি মুসলিম স্কলাররা বলে যে এন্ড অফ টাইম নিয়ে বেশি অবসেসড হয়ে যে আমরা টাইমলাইন ঠিক করে দেওয়া এটা যেমন ঠিক না, ওইটা আলাদা টপিক। কিন্তু আমরা যে ডেফিনিটলি এন্ড অফ টাইম এর বিভিন্ন ফিতনা দেখতেছি, এইটা নিয়ে তো কারো দ্বিমত নাই। তো ফলশ্রুতিতে আসলেই আমাদের যেই মানে কাহাফের সূরা কাহাফের যেই যুবকেরা যারা নিজেদের ঈমান বাঁচানোর জন্য চলে গেল যেটা আপনি বলছেন, আমরা ওরকম একটা ফিতনার মধ্যে কিন্তু আমরা এবং আমাদের নেক্সট জেনারেশন আরো অনেক বেশি।
আমরা যারা বাবা হইছি আমরা দেখতেছি আমাদের বাচ্চা-কাচ্চাদের সিচুয়েশন গুলা। আপনি ইভেন মানে যেকোনো একটা আপনি মনে করবেন যে নির্দোষ একটা মুভি দেখতেছে সে। কিন্তু বাচ্চাদের মুভিগুলোও যদি আমরা খেয়াল করি, আমি আমার ওয়াইফের সাথে আলাপ করতেছিলাম যে আমরা কি দেখতেছি? ধরেন মেয়েদেরকে যদি ডিজনি দেখেন তাইলে তো ওই ডিজনি প্রিন্সেস আর এই ক্যারেক্টার গুলা দিয়ে তাকে পুরা ওই স্লোলি এলজিবিটিকিউ ঢুকাই দিবে। আবার আপনি যদি মোটামুটি মানে ফিকশন মুভিগুলা দেখেন, তাইলে তো যেগুলা দেখায় এটার মধ্যে একটা অস্থিরতার এলিমেন্ট আছে। এই যে উড়ে চলে যাইতেছে ফিকশনাল ক্যারেক্টার এবং আনরিয়াল এগুলার মাধ্যমে যেই মানে তাদের মধ্যে যেই আউটপুটটা আসতেছে, তাদের মধ্যে আমরা যেই অস্থিরতা, যে ধরনের চিন্তা চেতনা দেখতেছি, এই জিনিসগুলো আমাদের সব মানে প্রত্যেকটা মাত্রায় ক্ষতি করতেছে আমাদেরকে। আর এর বাহিরে ইসলামিক অ্যাসপেক্ট তো আছেই যে আমাদের দৃষ্টি অবনত রাখা, মোরালিটি ঠিক রাখা। তো এই সবকিছু নিয়ে ইন্টারনেট ইকোসিস্টেম নিয়ে আপনারা যে কাজ করতেছেন অ্যামেজিং একটা প্রজেক্ট। মে আল্লাহ সাকসিড ইট। আমি খুবই দোয়া করি এবং আমি আমার ভাইদের দর্শকদেরকে যারা দেখতেছেন সবাইকে বলব যে আপনারা দোয়া করবেন তাদের মানে আমাদের এই কাহাফ ইকোসিস্টেমের সফলতার জন্য এবং একইভাবে আপনাদের পুরা টিমের জন্য দোয়া। মোবারকবাদ। জি। শরীফ আবু হায়াত অপু ভাই আপনার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। না, না, জাস্ট জাযাকাল্লাহ। আর এগেইন আল্লাহ আপনাদেরকে সফল করুক। জি। একটু হয়তো আপনাকে দিতে পারিনি যে অ্যাকচুয়ালি তো এটা পিচ ডেক ছিল না। আমাদের তো আমি আসলে প্রোডাক্ট গুলো নিয়েই বেশি কথা বলতে চাইছি। তবে আমি আপনাকে এটুকু জানায় রাখতে চাই যে আপনার মাধ্যমে বাকি যাদের যারা ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে মানে আমাদের খুবই কম্পিটেন্ট একটা ফিন্যান্সিয়াল টিম আছে। ফিন্যান্সিয়াল এনালিসিস এর টিম আছে। যারা এই কাজটাই তারা রিজিকের জন্য করে যে অন্য কোম্পানির ফিন্যান্সিয়াল প্ল্যানিং টা বা করে দেয়। এবং মানে এবং তারা ইন্ডিপেন্ডেন্ট অফ আস যে আমি বলে দিচ্ছি যে ভাই আপনি ভ্যালুয়েশন এত দেখায় দেন উনি এরকম দেখায় দিচ্ছে এরকম না। মানে তার ভেরি মাচ প্রফেশনাল। আমার মনে হয় আপনার ডেটা বা প্রেজেন্টেশন থেকে এটা ক্লিয়ার। এবং আপনি হ্যাঁ, এটাও বলছিলেন যে স্কিন ইন দ্য গেম তাদের নিজেদের অনেকেরই এবং ইনক্লুডিং আপনার। সো হ্যাঁ, হ্যাঁ। হুইচ ইস আলসো একটা এনকারেজিং ফ্যাক্ট টু নো। তো না আমরা মানে ইনভেস্টর তো কেউ আপনারা পেয়ে যাবেনই। আপনাদের যে স্মার্ট টিম I really wish that and hope that কিন্তু একই সাথে আমি মনে করি ওইটা ছাড়াও মানে এন্ড ইউজার যারা তাদের মাধ্যমে আপনারা প্রচুর সাবস্ক্রাইবার পাবেন। আপনারা রিয়েলি একটা অল্টারনেটিভ ইকোসিস্টেম হিসেবে দাঁড়াইতে যেন পারেন। যে আমরা Google, YouTube, Facebook এর বাহিরে একটা মুসলিম ফিল্টার্ড হালাল অনলাইন ইকোসিস্টেম। আমরা সেটা খুবই চাই আপনারা সফল হন ইনশাআল্লাহ। তো জি। এগেইন আমি শুকরিয়া আপনার কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া আম পেশ করছি যে আপনার ব্যস্ততার মধ্যে সময় সুযোগ করে দিয়েছেন। আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। তো আজকে আমরা প্রোগ্রাম এখানেই শেষ করছি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।